নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 60 পার হয়ে মনে হয় 61-তে গেল। তো আমরা 60 নাম্বারই রেখে দিলাম। বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার প্রস্তুতি। আমরা সকালে কিছুটা আলোচনা করেছিলাম। তো এখন তুলা লগ্নে ক্লাস শুরু হচ্ছে। লগ্নের পঞ্চমে বিদ্যাভাবে রাহু অবস্থান করছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। রাহুর নক্ষত্রে থেকে অবস্থান করছে। তো তাছাড়া ষষ্ঠে শনি রয়েছে, সপ্তমে রবি বুধ চন্দ্র মঙ্গল চারি গ্রহ যুক্ত হয়ে রয়েছে। নবমে ভাগ্যভাবে দেবগুরু দত্তগুরু দুজনেই মিলিত হয়েছে। তার উপর রাহুর দৃষ্টিও পড়েছে। তাছাড়া একাদশী কেতু অবস্থান করছে। তো আমরা ছিলাম যে মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখুন, জ্যোতিষ শিক্ষার আসলে শেষ নেই। এর শুরু কোথায় আর শেষ কোথায় এটি ভেবে পাওয়া খুবই দুষ্কর। যেমন ধরেন, এই আপনাদের জেকে দেব স্যার যেমন রপ্ত করেছেন, এই যে রপ্ত করাটা কত কঠিন তা আহ, যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে কতটা গোছাতে হয় বা কত কিছু মনে রাখতে হয়। আর একাডেমিক শিক্ষায় কিন্তু আসলে এরকম নেই। যদিও আপনারা একাডেমিক শিক্ষা করেছেন, কিন্তু জ্যোতিষ শিক্ষায় এর শেষ বলে কোনো কথা নেই। এমনও যেমন আমরা সূতিকা গৃহ নির্মাণের একটি কথা শুনেছেন। আপনাদের যদিও আমরা শিখাতে পারিনি, নষ্ট গোষ্ঠী উদ্ধার শিখাতে পারিনি, অনেক কিছু শিখাতে পারিনি, এমনকি উচ্চতর ব্যাচে সিলেবাসে আছে সেগুলোরও ক্লাস আমরা নিতে পারিনি। এমনও বলা সম্ভব যে সূতিকা গৃহে কয়জন ধরিত্রী মাতা ছিলেন, বা ধরেন কটি আলো জ্বলেছিল, আদৌ আলো ছিল কি, দ্বীপ ছিল কি ছিল না, এমন বিষয়গুলোও কিন্তু গণনা করা সম্ভব। কার বাড়ি কেমন ছিল, সে কি ধরনের লোকালয়ে জন্মগ্রহণ করেছিলেন নাকি শহরে জন্মগ্রহণ করেছিলেন, চিকিৎসালয়ে জন্মগ্রহণ করেছিলেন নাকি ধরেন আহ, পথে ঘাটেও কিন্তু মানুষের জন্ম হয়, সেটি জন্মগ্রহণ করেছিলেন। এই যে স্থানগুলো নির্ণয়, মানে আসলে আমরা কিন্তু সেই জায়গায়ও কাজ করতে পারি। তবু আমরা যে একটি কোর্স, হয়তো আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমাদের সংক্ষেপে সংক্ষেপে কোর্স সম্পন্ন করে দিলেন। তো সংক্ষেপে নয়, এই কোর্সটি আপনার যাচাই করলে বুঝতে পারবেন যে আমরা কোর্সে আসলে কত কি যুক্ত করতে চেয়েছিলাম। ত্রুটি বিচ্যুতি আমাদেরও থাকবে। শুধু আপনাদের ত্রুটি বিচ্যুতি নয়, আমাদেরও রয়েছে। তবে আমরা চেষ্টা করেছি যে ১ থেকে ৬০ পর্যন্ত প্রতিটা ক্লাস অন্তত স্যাররা যথাসময়ের আগে যোগদান করেছেন। আপনারা যোগদান করেননি, সেজন্য ক্লাস ৫-১০ মিনিট লেটে শুরু হয়। কিন্তু স্যাররা কখনো পরে যোগদান করেছেন এরকম আপনারা খুব একটা দেখাতে পারবেন না মনে হয়, যদি টাইমটা লক্ষ্য করে দেখেন। তো হ্যাঁ, এটা ছিল আমাদের একটা চ্যালেঞ্জিং পিরিয়ড, যে এই বছরটা আপনাদের পেয়ে খুশি হয়েছিলাম। তো সেই খুশির আলোকে আমরা বাকি ৪টি দিন আমরা কষ্ট করব। তো ৪টি দিন বলতে আগামী মাসের ১২-১৩ আর ২৭-২৮, এই তো। তো ১২-১৩ হচ্ছে প্রাথমিক ব্যাচের আপনারা উম তার ফলাদেশের জন্য লড়াই করবেন, আর ২৭-২৮ তারিখ হচ্ছে উচ্চতর ব্যাচের যারা তারা লড়াই করবেন। এরপরেই তো পরীক্ষা শেষ, মানে শেষ হয়ে যাচ্ছে। আর আছেই বা কয়দিন। তো সকালবেলায় আমরা মৌখিক পরীক্ষা নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে মৌখিক পরীক্ষার আলোচনা করে শেষ করা যাবে না। আমি এখানে একটু উল্টাচ্ছিলাম যে প্রশ্নগুলো নিয়ে। তো দেখলাম একটি প্রশ্নের পিছনে সবসময়ের জন্য আরো ৫টি প্রশ্ন এসে দাঁড়ায়। কতগুলো দেওয়া সম্ভব? আর তাছাড়া শিক্ষকরা যখন মৌখিক পরীক্ষা নেন, তখনকার ওই স্থান, কাল, পাত্র ভেদে বা অডিয়েন্সের উপর নির্ভর করে অনেক সময় বক্তব্য কখনো সাজিয়ে রাখা যায় না। এই মৌখিক পরীক্ষা কখনো কোনো স্যার সাজিয়ে রাখতে পারেন না। এটা যারা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, বিভিন্ন মৌখিক পরীক্ষা দিয়েছেন, এমনকি দেখা যাচ্ছে যারা বিসিএস এর ভাইভা দিয়েছেন, এমন শিক্ষার্থীদের সাথেও আ কথা হয় সেই প্রশ্ন-টশ্ন নিয়ে। বা এই প্রশ্নোত্তর পর্ব যখন সোশ্যাল মিডিয়ায় দেখি, তখনও মনে হয় যে আসলে প্রশ্নগুলো কখনোই তৈরি করে রেখে হয় না। যে আমরা যদিও ৫০০ প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু এই ৫০০ প্রশ্নের ভিতরেও যে কত প্রশ্ন রয়ে গেছে এটা বলে শেষ করা যাবে না। তো যে ব্যক্তি প্রশ্ন তৈরি করতে পারবে, একটি কথা মনে রাখবেন, এটি বলার উদ্দেশ্য হচ্ছে যিনি প্রশ্ন তৈরি করতে পারবেন, তিনি কিন্তু উত্তরটা সহজে দিতে পারবেন। দেখবেন যে স্কুলে ১০ জন ছাত্র থাকলে প্রশ্ন করার দায়িত্ব কিন্তু ১০ জনেই পায় না। এটি আগে মাথায় রাখবেন।
আবার 10 জন শিক্ষক রয়েছেন, 10 জন কিন্তু আপনাদের বোর্ড খাতা বা ওই পরীক্ষার খাতা দেখার সুযোগও কিন্তু 10 জন পান না। কারা পায়? বিশেষ করে যে স্যাররা পান তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলোতে বিশেষ অভিজ্ঞ থেকে থাকেন। তো আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে আজকে রাত্রে ধরেন আপনারা এই 500 প্রশ্ন পেলেন, কিন্তু এই 500 দিয়ে আপনারা যদি, যে ব্যক্তি 500 দিয়ে 1000, 1000 থেকে 2000 বা 500 থেকে 5 5 2500 যে তৈরি করতে পারবেন, তিনি বুঝতে পারবেন যে আসলে জ্যোতিষ কিভাবে আপনারা শিখে গেছেন। ওই একটা প্রশ্নের আলোকে আরো কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটি আপনারা একটু চেষ্টা করবেন। এটি পরীক্ষা দেওয়ার জন্য নয়। এই যে আলোচনা করা হচ্ছে এটি শুধু পরীক্ষা দেওয়ার জন্য নয়, যে এটি দিয়ে আপনাদের জীবন গড়ার ক্ষেত্রে। এই প্রশ্নগুলোই কিন্তু কোনো ক্লায়েন্টরা, ভাগ্যফল প্রত্যাশীরা আপনাদের কাছে এনে তুলে ধরতে পারে। এটি হচ্ছে জীবন গড়ার বিষয়। যদিও আমরা শুধু একাডেমিক শিক্ষার ক্ষেত্রে মনে করি সিলেবাস হলে ভালো হতো, এমনকি একটি শর্ট কোর্স, শর্ট নোট হলে ভালো হতো। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি পামিস্ট্রির আলাদা কোর্স থাকে, ভেদিক অ্যাস্ট্রোলজির আলাদা কোর্স থাকে, নিউমারোলজির আলাদা কোর্স থাকে, বাস্তুশাস্ত্রের তো আলাদা কোর্স থাকেই, কৃষ্ণমূর্তি পদ্ধতিরও আলাদা কোর্স থাকে। তো এই যে আলাদা আলাদা কোর্স থাকলে মনে হয় ভালো শেখা যেত। কিন্তু এই যে একটি শিখতে যেতেন, আরেকটি যখন ক্লাস করতেন দেখতেন ওটি ভুলে যেতেন। এই কম্বিনেশন করা, বিশেষ করে একটির সাথে আরেকটির গুরুত্ব, এটি মাথায় রাখা, মানে এই যে শিখে গেলেন আপনারা যে মাথায় কিভাবে রাখতে হয়, এরপরে দেখবেন যে আলাদা কোর্স করতে আপনাদের আর ভালো লাগবে না। দেখবেন একটি করতে গেলে আরেকটি ভুলে যাচ্ছে। তখন মনে হবে যে আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি শিখিয়েছে। তো সেটি আপনাদের মনে হোক বা না হোক, সেটি আমাদের বড় বিষয় নয়। আমাদের বিষয় কর্ম করা, আমরা সেই মোতাবেক কর্ম করে যাব, এটি হচ্ছে বিষয়। তো আমরা তারপরে যদি আসি যে জ্যোতিষশাস্ত্রে কয়টি করণ রয়েছে। করণ কয়টি আমরা জানি? 11টি স্যার। তাহলে 11টি চর করণ স্থির, যদি চর স্থির দুটি করণ, চরে স্যার অচরে 11টি 7টি, আর স্থিরে মানে ভাগে 1টি। বিভক্ত চরকরণ, স্থিরকরণ। তাহলে স্থিরকরণ কোনটি আর ইয়ে আপনাদের চরকরণ কোনটি, সেই অনুযায়ী আলাদা করে আপনারা করণের উত্তর দেবেন। এই তো সুন্দর। তারপরে গ্রহের যে তাৎকালীন মিত্রতা বা শত্রুতা, এটা তো জানেনই। সেই সঙ্গে বিশেষ করে ফলিত জ্যোতিষে যে শত্রুতা মিত্রতা, যে ফলাফলের ক্ষেত্রে যদি আলাদা করে ধরেন জিজ্ঞেস করা হয় যে ফলিত জ্যোতিষে শত্রুতা এবং শত্রুতা কখনো মিত্রতায় পরিণত হয় কিনা। আজকের প্ল্যানেটে দেখুন তো যে শত্রুতা কখনো মিত্রতায় পরিণত হয়েছে কিনা। আজকের প্ল্যানেটে রাহু পাপ গ্রহ, সে কিনা বৃহস্পতি শুক্রের উপর দৃষ্টি দিল, আবার বৃহস্পতিও রাহুর উপর দৃষ্টি দিল। তাহলে এখানে কি শত্রুতার কোনো কমতি করেছে কিনা, কম করেছে কিনা, বা শত্রুতা বর্ধিত হয়েছে কিনা, বা ধরেন আপনার উম, শত্রুতা থেকে মিত্রতা হয়েছে কিনা। গ্রহগণ একে অপরের দৃষ্টি পরিবর্তন করলে তো স্যার সেক্ষেত্রে সত্যতার কোনো গল্পই থাকছে না। কারণ একজন যদি আরেকজনকে ক্ষতি করতে যায় তো আবার নিজেরই ক্ষতি আছে। কারণ তিনিও এই দিকে দৃষ্টি দিচ্ছেন, আবার আমি এই দিক থেকে অন্য জায়গায় দৃষ্টি দিচ্ছি। তো আমি যদি ওনার ক্ষতি করার চেষ্টা করি তো উনি নিশ্চয়ই তার দৃষ্টিতে আমার উপর আছেই, তিনিও ক্ষতি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে তো শত্রুতা কোনো গল্প কথা আসে না, দুজনে ব্যালেন্স থাকে এটা বলা যায় একে অপরের দৃষ্টি পরিবর্তন করলে। যেমন এই এই শত্রুতা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে যে ওই যখন ক্ষেত্র বিনিময় হয়, তখন শত্রু মিত্রের গ্রহে আর মিত্র গিয়ে শত্রুর গৃহে ক্ষেত্র বিনিময় হয়, তখন কিন্তু আমরা ক্ষেত্র সিংহাসন যোগ, ক্ষেত্র বিনিময় যোগ, এটি কিন্তু রাজযোগের সমান বলি। সেক্ষেত্রে রাজযোগ ভঙ্গ হয় কখন বা রাজযোগ তৈরি হয় কখন, যদিও যোগ এইভাবে ডিপে আপনাদের নেওয়া হয়নি। আজকে যেমন আপনাদের মনোযোগ আকর্ষণ দেখতেছি ক্লাসে, সকালেও যেমন দেখলাম, এখন বিকালে যা দেখতেছি শুরুর দিকটা, আমার মনে হচ্ছে যে হ্যাঁ সূর্য উদিত হচ্ছে। তো এটি যদি সেই প্রথম থেকে আপনাদের ভিতর পেতাম, তাহলে যে মানে মন ভরে একটু উম, দেওয়ার চেষ্টা করতাম যে জ্যোতিষশাস্ত্র আসলে কি। কিন্তু এই একাগ্রতা কিন্তু আপনাদের ভিতর আগে তৈরি করতে আমরা পারিনি। আগে তৈরি করতে বা আগে বলে কখনো ভিডিও অন করাতে, এমনকি নিয়মিত ক্লাস করাতে, এগুলো বলে পারিনি। দেখেন কত শিক্ষার্থী ধরে গেছে কিন্তু আমরা পারলাম না সেটি করতে। এটি আমরা ব্যর্থ হতাম। না হলে
আমরা কিন্তু 3-3 ঘন্টা করে যে ক্লাস চালিয়ে গেছি, তাতে আমাদের ওই যে যোগ বা উম, একটু যদি যোগের দিকে আমরা যাই, যোগ কত হাজার হাজার যোগ তৈরি করা যায় এই 12টি গৃহে। তো আমরা যদি যোগ নিয়ে একটু লড়তাম, তাহলে যে কি দেওয়া যেত। কিন্তু ওই যে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো পুঁথির যোগ মেলে না বিধায় আমরা এটির গুরুত্ব দেই না। কিন্তু পুঁথির যোগ দিয়ে যখন একটি যোগ দিয়ে যখন 5টি যোগ তৈরি করা যায়, তখন না বুঝতে পারবেন যে ওই বাকি 4টি মিলবে। প্রথমটি গ্রন্থের যোগ না মিললেও, না যদি নাই মিলবে মোটে, তাহলে এই যোগ কেন তো মুনি ঋষিরা তৈরি করেছেন, এটি আগে বুঝতে হবে। তো যাই হোক, তার পরবর্তীতে আমরা জন্মকুণ্ডলিতে লগ্ন বলতে যে বোঝায় সেটা আমরা বুঝেছি, ভাব বলতেও বুঝেছি যে ভাব কয়টি। তো সেটা আমরা ভাব কিন্তু আমরা জানি, এমনকি লগ্ন কি সেটাও বুঝি। কেন্দ্রভাব আমরা কি জানি, যে লগ্নের কেন্দ্র কোনটা। একটা শব্দ স্যার, স্যার লগ্নের কেন্দ্র। এক পাঁচ একটা শব্দ কেন্দ্র। এক চার চার সাত দশ শব্দ। কেন্দ্র। আর আর ত্রিকোণ মূল হলো হচ্ছে চার 1/5। কত কত? মূল। 1 4 7 10। হ্যাঁ। হ্যাঁ, সেটা জি কি সবাই জানেন তো? হ্যাঁ জি স্যার। স্যার। আর ত্রিকোণ স্যার 5 আর 9 না? 1 5 এক 9। পাঁচ নয়, 1/5 নয়। 1 হ্যাঁ। ত্রিকোণ 5 হচ্ছে 9 হচ্ছে ত্রিকোণ। হ্যাঁ, 1-5-9 ত্রিকোণ, আর হচ্ছে আহ 1-4 কি শিখলেন, চার। 1-4-7 সাত দশ। 1 4 7 10। মেষ, 10। কর্কট, তুলা আর হলো মকর। এগুলো মনে রাখবেন। একজনের উত্তর আহ ভাইবা পরীক্ষায় ভুল হলো, আর একজনে যেন উনার শোনাশুনি একই প্রশ্ন আসলে ভুল উত্তর যেন না আসে, আর একজন যেন কারেকশন করেন। কারণ আমরা তো অতীতে দেখেছি, ভুল হলেও কিন্তু স্যাররা বলেন না যে এটা ভুল না সঠিক, মার্ক দেওয়ার সময় আমরা দিয়ে যাবেন। কিন্তু ধরেন ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে আমার সাথে যখন কথা হয়, ধরেন মিনিমাম তো আধা ঘন্টা 1 ঘন্টা যে কথা হয় না তা তো না, কথা হয়। তখন কিন্তু এইগুলোই উনরা তুলে ধরেন যে আপনার অমুক শিক্ষার্থী এই বলেছিল, অমুক শিক্ষার্থী এই বলেছিল। ইন্ডিয়ান স্যাররা কিন্তু এটা নোট করে রাখেন। আমাদের বাংলাদেশের স্যাররা রাখেন কিনা জানি না, তবে আমার মনে হয় রাখা উচিত এটা। তাছাড়া জন্মকুণ্ডলিতে নির্দিষ্ট ভাবটি, নির্দিষ্ট কোনো ভাব যদি একই সাথে কেন্দ্র বা ত্রিকোণে উভয় ভাবে অন্তর্ভুক্ত হয়, তাহলে মর্যাদা বাড়ে না কমে? আরে স্যার, ভাবপতি ভাব স্থানে থাকলে বা কেন্দ্রপতি কেন্দ্র স্থানে যদি একই সঙ্গে থাকে, তাহলে তার ক্ষমতা বাড়ে না কমে? ক্ষমতা বাড়ে বাড়ে স্যার, স্যার। বৃদ্ধি ক্ষমতা পায়। বাড়ে। পারে স্যার। ভাবও বর্ধিত হয়। বলবান হয়। কিন্তু তখন যদি ভাবপতি পাপস্থ হয় বা ধরেন কেন্দ্রপতি পাপস্থ হয়, তখন কি তার পাওয়ার বাড়ে না কমে? স্যার যদি ভাবপতি ভাবেই বসে থাকে, পাপ দৃষ্ট হয় বা পাপ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তো পাওয়ার এখানে কিছুটা কমবে, কিন্তু একেবারে যে কমে যাবে সেটা বলা যাবে না। হ্যাঁ, তাহলে ওভাবে উত্তরটা কিভাবে দিতে স্যার হবে? এই ক্ষেত্রে যদি নৈসর্গিক শুভ গ্রহ হয় কিন্তু পাপ গ্রহ হয়, সেই ক্ষেত্রে ক্ষতিকারকতা কম হবে। কিন্তু যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয় এবং একই সাথে পাপ গ্রহ লগ্ন সাপেক্ষে, এবং সে সেই স্থানে বসলো এবং শক্তিশালী হলো, সেই ক্ষেত্রে এটা ক্ষতিকারক হবে। মেষ লগ্নের মেষ লগ্নের অপেক্ষাকৃত বেশি অষ্টমে মঙ্গল ক্ষতিকারক আর হবে। রবি যুক্ত থাকলো, তাহলে কি হলো? না, মঙ্গল আর চন্দ্র যুক্ত থাকলো, মানে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিকে মঙ্গল, তাহলে কি হলো? বৃষে যদি উচ্চ হয় তাহলে বৃশ্চিক বৃশ্চিকে, তাহলে রাশি- বৃশ্চিকে তো চন্দ্রমা নিচ হয়ে যাচ্ছে, তাই না? এই মেষ লগ্নে স্যার পাপ গ্রহ তো স্যার ওই শনি হচ্ছে পাপ মঙ্গলের গ্রহ। কথা কিছু বলা হয়নি, কিন্তু অষ্টমে থাকলে অষ্টম পতিত্ব দোষ হচ্ছে। অষ্টম পতির দোষ আছে স্যার। সেখানে চতুর্থ এবং পতি এসে অবস্থান করলো, তাহলে হ্যাঁ কি স্যার, হলো? সেখানে স্যার, কেন্দ্রপতি আসলো নাকি? এটা করতেই হবে স্যার, ভালো হবে না। তাহলে সেটি অষ্টমে কিভাবে বসার কারণে বুঝিয়ে স্যার। বলবেন? গুছিয়ে তো বলতে স্যার, হবে অষ্টম উত্তরটা। ঘর হচ্ছে দুস্থান ঘর। আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর হচ্ছে দুস্থান ঘর। এবং আহ এটাই যেহেতু তার অষ্টম পতি এবং অষ্টমে অবস্থান করছে, এবং মঙ্গল সম্পর্কে মেষলগ্ন সাপেক্ষে আহ পাপ অথবা ই বলা হয়নি, কিন্তু এটি একটি নৈসর্গিক অশুভ গ্রহ না, এবং আমার অষ্টম প্রশ্ন হচ্ছে দুস্থান চতুর্থ অবস্থায়। পতি ওখানে গিয়ে যুক্ত হওয়ার কারণে কি হলো?
স্যার এখানে মায়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে। তা তো বললে হবে না, এটা কি যোগ তৈরি করলো? এটা কি যোগ তৈরি করলো? স্যার মাঙ্গলিক, স্যার মঙ্গল তো অষ্টমে যখন অবস্থান করে তখন তখন তো ব্যক্তি মাঙ্গলিক। মাঙ্গলিক হয়, সেই মাঙ্গলিক সে দোষও কথাটা যুক্ত। বলবেন যে মাঙ্গলিক দোষ হয়েছে, কিন্তু চন্দ্র সেখানে মিত্রপতি গিয়ে যুক্ত থাকার কারণে তার জলজ বা অগ্নিকারক গ্রহের সঙ্গে জলকারক গ্রহ বা মিত্রপতি যুক্ত হওয়ার কারণে সে কিছুটা শান্ত হলো। এটি এভাবে বলবেন। কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডক হয় না, তাই না স্যার? এখানে হুম। মাঙ্গলিক দোষ খণ্ডক হইতে বলে শান্ত বলা যাবে হয় না। না, কিন্তু একটু তো কমে। শান্ত না হলেও একটু তো কমে। স্যার, অষ্টম ঘরের মাঙ্গলিক দোষ তো স্যার খুব খারাপ, হ্যাঁ, এটা হ্যাঁ, ডেঞ্জারাস। স্বয়ং স্রষ্টা ভয়ঙ্কর। স্রষ্টাই কমাতে পারে। অষ্টমের মাঙ্গলিক খুবই আচ্ছা, খারাপ। এগুলো আর একটু তাছাড়া মারক স্থান, মারক ভাব, এগুলো তো আপনারা জানেনই। শক্তিমত্তা বিচারের ক্ষেত্রে কেন্দ্র, উম শক্তিমত্তা মত্তা বিচারের ক্ষেত্রে আমরা নিজ গৃহে বলবান বলি, তারপরে তুঙ্গ গৃহ বলবান বলি, মূল ত্রিকোণস্থ বলবান বলি, তারপরে ধরেন আহ কেন্দ্রপতিকে বলবান বলি, তারপরে হচ্ছে উম ত্রিকোণপতিকে বলবান বলি। তাহলে সিরিয়াল যদি করতে বলা হয়, তাহলে সিরিয়ালে আপনারা কিভাবে বলবান করবেন? এমন ধরেন একটি প্রশ্ন তুলে ধরা হলো যে ভাবপতি বা কোনো গ্রহ কি কোন সিরিয়ালে সে বলবান হয়, সর্বোচ্চ বলবান আর সর্বনিম্ন বলবান। স্যার সর্বোচ্চ স্যার বলবান গ্রহ হয় হচ্ছে, এটা কি সবচেয়ে ভালো ফল দেওয়ার ভিত্তিতে বলবো স্যার? না, না, নিজ গৃহে ধরেন মৌখিক পরীক্ষার আলোচনা হচ্ছে, কিন্তু একই সাথে আপনারা একটু শিখে নেবেন। মঙ্গলের গৃহে বসে আছে, তাহলে নিজের গৃহে সে ভালো থাকলো। এবার মঙ্গল তুঙ্গস্থ হলে সে বেশি বলবান হয় নিজের গৃহ থেকে, নাকি আহ নিজের গৃহে মঙ্গল বলবান হয়? তাহলে এই দুটার মধ্যে কম্বিনেশন করতে হবে কার পাওয়ার বেশি। তারপরে মঙ্গলে মূল ত্রিকোণ, সে বেশি পাওয়ার পায় নাকি তুঙ্গস্থ বেশি পাওয়ার পায় না নিজ গৃহে পাওয়ার পায়। তারপরে ধরেন মঙ্গল কেন্দ্রপতি, কেন্দ্রে অবস্থান করছে, তাহলে সে বেশি বল পায় তুঙ্গস্থ থেকে, না নিজ গৃহে বল পায়, নাকি ধরেন ওই আহ ত্রিকোণে থাকলে বল পায়। এইভাবে যদি সিরিয়াল বলা হয়, তাহলে সিরিয়ালটা আপনারা জানেন কিনা? স্যার সেক্ষেত্রে সক্ষেত্রী সবচেয়ে বেশি বলবান হবে আর কি স্যার। স্যার এই ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার মূল ত্রিকোণের আবার সবচেয়ে বেশি সক্ষেত্রীর চাইতে একটু মানে সক্ষেত্রীর চাইতে একটু কম হবে তুঙ্গ ক্ষেত্র, তার চাইতে একটু কম হবে মিত্র ক্ষেত্র, এটা হ্যাঁ, আর কি স্যার। আবার কারণ কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মূল ত্রিকোণস্থ হচ্ছে তখন তো সক্ষেত্রীগতই মূল ত্রিকোণ হচ্ছে, শুধুমাত্র সক্ষেত্রে। মঙ্গলটা বাদে, মঙ্গলটা হুম, 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 বাদে। হুম, ঠিক এবং বলছেন, ওই হ্যাঁ। এবং ওই তারপরে চন্দ্রটা বাদে আর কি, চন্দ্র তো হুম, নিজের গৃহে না, অপরের গৃহে স্যার মূল ত্রিকোণস্থ মূল হচ্ছে, ত্রিকোণস্থ হচ্ছে। হ্যাঁ, দুটাই হচ্ছে। মানে স্যার এরকম একটা সিরিয়াল আমাকে হ্যাঁ, এই সিরিয়ালটা বলতে চাচ্ছি। সবাই বুঝছেন? জি স্যার। জেকেদেব স্যার একটু স্যার, যদি সহযোগিতা স্যার, করেন। মঙ্গল তো মূল ত্রিকোণ হচ্ছে তার নিজ রাশি মেষেই 12 ডিগ্রি। হুম। না, মঙ্গল না, এটা বলতে বলেছে চন্দ্র, চন্দ্র যে না, হ্যাঁ, দেশে দেশে সেটার চন্দ্র কথা ভিন্ন, আমি এই জন্য বললাম যে মঙ্গলের ক্ষেত্রে তো ভিন্ন, তার তো নিজ হ্যাঁ স্বক্ষেত্রে সে মূল ত্রিকোণস্থ। হ্যাঁ হ্যাঁ, ওই বলতে বলেছিলাম। আর আমি কি একটু বলবো? হ্যাঁ, বলেন বলেন। প্রেসিডেন্ট স্যার না, যদি না বলেন তাহলে আর কি অনুমতি লাগে নাকি? আপনি যখন বলবেন না, তখন। আমরা আমরা হ্যাঁ, না, আমরা ইতিপূর্বে আপনাদের কাছে বলেন দাদা, স্যার বলেন। শোনা যাচ্ছে না আমাদের প্রেসিডেন্ট স্যারের কথা। শোনা যাচ্ছে না দাদা। শোনা যায়নি না? স্যার শোনা যাচ্ছেন, আপনার ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে। আমি বলছিলাম, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন স্যার। এখন ঠিক আছে। হলো না। আবার আবার শুনছেন? সমস্যা। বৃহস্পতি, বলতে গেলেই সমস্যা হচ্ছে। না, হুম, হুম। বলতে গেলে আমি তো ক্লিয়ার বলছি, আস্তে আস্তে বলছি, শোনা যাচ্ছে? না, না, শোনা আপনার যাচ্ছে না। না না, শোনা নেটওয়ার্কের যাচ্ছে না। প্রবলেম ছিল প্রেসিডেন্ট স্যার, আপনার আপনি আবার বলেন। আমি বলছিলাম শনি থেকে মঙ্গল বেশি বলবান।
না বুঝতে স্যার, পারছেন? আমরা ওইটা বলিনি, বলছি এটা যে না শনি, আচ্ছা, ধরেন হ্যাঁ শনির নিজ গৃহ হচ্ছে মকর আর কুম্ভ, হ্যাঁ, শনির ঠিক আছে, ওটা তো ঠিক হচ্ছে আছে, তুলা। তাহলে ঠিক মকর আছে। কুম্ভ থেকে তুলায় বেশি পাওয়ারফুল নাকি নিজস্ব মানে তো পাওয়ার কম? এইবার হ্যাঁ শনির হ্যাঁ, মূল ত্রিকোণ মানে কুম্ভ, তাহলে মূল ত্রিকোণে সে রাইট, বেশি পাওয়ারফুল, নাকি অবশ্যই। শনি যখন কেন্দ্রপতি হবে তখন বেশি পাওয়ারফুল, নাকি ত্রিকোণপতি যখন হবে তখন সে পাওয়ারফুল? এইগুলো সিরিয়ালে আপনারা কিভাবে আনবেন ও আচ্ছা, এটি। ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিষ্ণু মহান্ত বাবু যেটা বলছিলেন, সুদীপ্ত বাবু যেটা বলছিলেন, ওটা ঠিক আছে। হুম। না, সুকান্ত বাবু যেটা বলছিলেন এটা ঠিক আছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। হুম। তাহলে স্যার স্বক্ষেত্র হলো সবচেয়ে আপনার বলবান বেশি। হ্যাঁ, সর্বাধিক বলবান। হুম। স্বক্ষেত্রের মধ্যে মূল ত্রিকোণে যদি হয় তাহলে আরো বেশি বলবান হবে, হ্যাঁ, কারণ এটা মূল ত্রিকোণ হচ্ছে প্লাস তাহলে আমরা স্বক্ষেত্র। স্যার সাজাতে পারি কিভাবে? প্রথমে যদি কোনো একে তো গ্রহ স্যার একটু সাজিয়ে দেন। আর এখানে আমাদের হৃদয় হৃদয় দাদা একটা নোটস দিয়ে দিয়েছিল আমাদের গ্রুপে মাস সক্ষেত্রগত 2 আগে বললে আর তো কি। অবশ্যই গ্রহ শক্তিশালী হয়, কিন্তু সেক্ষেত্রে শক্তিশালী তো হয় যে রাশিতে সক্ষেত্রগত হয় সেই রাশিটাকে শক্তিশালী করে বা সেই ভাবটাকে করে। কিন্তু গ্রহ যখন তুঙ্গস্থ হয় তখন তো সে যে রাশিতে তুঙ্গস্থ হয় সেটাকেও শক্তিশালী করে, এবং সে যে ভাবের অধিপতি সেই ভাবটাকেও শক্তিশালী করে। এটা অনেকটা একজন ওসি হচ্ছে একটা থানার অধিপতি, মানে সেই থানাটাকে নিয়ন্ত্রণ করতে পারে সম্পূর্ণরূপে, এটা তার অধীন। কিন্তু যখন সে এএসপি হয়ে যায়, যখন সে চারটা থানার দায়িত্ব পায়, মঙ্গল যখন আপনার স্যার মকরে তুঙ্গস্থ হয় তখন তো সে মেষেরও ক্ষমতাশালী, এই বৃশ্চিকেরও ক্ষমতাশালী এবং মকরেরও ক্ষমতাশালী। তো তিনটা জায়গার ক্ষমতা আর একটা জায়গার ক্ষমতা, এটা এক হবে কি করে? আমার মতে স্যার যখন তুঙ্গস্থ হবে তখনই সবচেয়ে শক্তিশালী। আবার তুঙ্গস্থের মধ্যে যেহেতু মঙ্গল হচ্ছে মকরে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, সেখানে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে শ্রবণ নক্ষত্রের অবস্থান, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থান। তো ধনিষ্ঠা নক্ষত্র তার নিজ নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করে তখন তো সে সুতুঙ্গী হয়। তো এই সুতুঙ্গী যখন গ্রহ হবে, সেই সুতুঙ্গী গ্রহের সাথে তো স্যার অষ্টমস্ত আহ, বৃশ্চিকের মঙ্গলের তুলনাই হতে পারে না। এটা আমার মত আর কি স্যার। তবে স্যার, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আপনি যেমন থানার ওসি আর হচ্ছে এসপি যেমন এসপি, বললেন, ওসি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। কেন? কারণ হচ্ছে উনি চাইলে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মামলাও কিন্তু উনি নিতে পারেন, প্রধানমন্ত্রীর নামেও কিন্তু উনি মামলা নিতে পারেন। কিন্তু যখন এসপি হন তখন 3 থানার দায়িত্ব বাড়ে ঠিকই, বা 5 থানার দায়িত্ব পায় ঠিকই, একটি জেলার দায়িত্ব পান ঠিকই, কিন্তু উনি কিন্তু আর এই ক্ষমতা কিন্তু আর পান না। এটি কিন্তু আগে বুঝতে হবে। সেনাপতিকে, সেনাপতি যদি নিজের দপ্তরে বসে তিনি যে সাপোর্টটা দেন, ধরেন সমস্ত দেশকে শাসন করা, দেশের সৈন্যদের উপর প্রভাব বিস্তার করেন, এবার সেটিকে ভাগ করে যখনই আপনি দিচ্ছেন তখনই কিন্তু ওই সে তার বিভিন্ন দিকে তাকাতে গিয়ে, বিভিন্ন দিকে যেতে গিয়ে তার মূল ক্ষমতা কিন্তু খর্ব করছে। এই জন্য নিজ গৃহে আপনারা বলবান বলে তুঙ্গ গৃহে দ্বিতীয় বলবান বলবেন, তারপরে মূল ত্রিকোণস্থ তৃতীয়, তারপরে ত্রিকোণ, বা আপনি ওই ইয়েতে নিয়ে যান, বা কোন পতি ত্রিকোণ পতি, এগুলো সিরিয়ালে বলে দিয়ে আপনারা। তাছাড়া যদি বলা হয় কোন গ্রহ সব থেকে বেশি ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় আর কোন গ্রহ সব থেকে কম কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, মঙ্গল চন্দ্রমা সবচেয়ে সব বেশি থেকে কম ডিগ্রি ডিগ্রিতে, পর্যন্ত তুঙ্গস্থ হয়, আর ডিগ্রিতে, বৃহস্পতি সবচেয়ে কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। না চন্দ্রমা তো কোন ডিগ্রিতে হয়? চন্দ্র আর তাহলে এটি বৃহস্পতি আপনাদের ডিগ্রিতে হয় সব থাকবে থেকে কম, যে সব থেকে আর বেশি মঙ্গল তুঙ্গস্থ 28 হয় ডিগ্রি কোন সব থেকে গ্রহ, বেশি। ও বেশি ডিগ্রি পর্যন্ত, কোন গ্রহ কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। যদি এবার মধ্যম কে হয়, তাহলে আপনার সবগুলো মুখস্থ থাকলে যেভাবেই প্রশ্ন করুক আমরা উত্তর দিয়ে যেতে পারবো। সর্বনিম্ন চন্দ্র হুম। প্রশস্ত হয় হ্যাঁ? 3 ডিগ্রিতে। ও জি স্যার, সর্বনিম্ন চন্দ্র 3 ডিগ্রি, ভুল হয়েছে। সবচেয়ে বেশি হলো মঙ্গল। সর্বনিম্ন চন্দ্র স্যার। সর্বনিম্ন চন্দ্র তাহলে মাঝামাঝি আর কি? মঙ্গল। মাঝামাঝি কি? মাঝে মাঝে আর বাকি 30 ডিগ্রি সবগুলো ধরে তুঙ্গস্থ হয় কোন গ্রহ? স্যার কত 30 ডিগ্রি স্যার? 30 ডিগ্রি কোনোটাই হয় না স্যার, ওই স্যার মূল 30 ত্রিকোণ ডিগ্রি হয় ধরে স্যার, রাহু পুরোটাই কেতু হয় তুঙ্গস্থ না। হয় না, কিন্তু 30 21 ডিগ্রি থেকে ধরে 30, রাহু আর রাহু, কেতু রাহু মূলকে কেতু, তুঙ্গস্থ হয়। 21 থেকে রাহু 30 কেতু ধরে হয় রাহু না, রাহু কেতুকে কেতু বলবেন হয় না? না। হ্যাঁ, কিন্তু রাহু স্যার না, সর্বোচ্চ
সর্বোচ্চ হয় যদি মঙ্গল বলা হয় 28 কোন ডিগ্রি। গ্রহ কি 30 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ থাকেন, তখন উত্তর কি হবে? হ্যাঁ স্যার হ্যাঁ, থাকেন, একমাত্র রাহু আর কেতু। কেতু, হ্যাঁ এটাই। তাহলে স্যার এটি বলবেন না? স্যার ওরা কি ওটাই 30 ডিগ্রি, স্যার ওরা 20 ডিগ্রি পর্যন্ত থাকে না স্যার তুঙ্গস্থ? না না, 21 থেকে লাস্টের 30। 10 ডিগ্রি না মূল, স্যার ওরা যে লেখা মূল আছে। ত্রিকোণ রাহু হচ্ছে কেতু না স্যার তো স্যার, রাহু কেতু 30 ডিগ্রি, 20 তুঙ্গ ডিগ্রি ক্ষেত্র। পর্যন্ত স্যার তুঙ্গ থাকে। 20 ডিগ্রি মূল পর্যন্ত মূল তুঙ্গস্থ। ত্রিকোণ থাকে স্যার, আর মূল মূল ত্রিকোণ ত্রিকোণ হচ্ছে থাকে স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি। যে মূল ত্রিকোণে সর্বোচ্চ কোন গ্রহ মানে 30 ডিগ্রি পর্যন্ত থাকে, তাহলে কি বলবেন? রাহু আর কেতু। রাহু আর কেতু স্যার। এই তো সুন্দর। তাহলে এটি আপনাদের বলতে হবে। মানে তাহলে পুরো রাশি এই, জুড়ে থাকে কুম্ভ রাশিতে। হ্যাঁ, বা প্রশ্নটা এইভাবে হতে পারে, কোন রাশি, রাশি জুড়ে তুঙ্গস্থ ওই মানে মূল ত্রিকোণস্থ থাকে কোন গ্রহ, আপনাদের কি জানা আছে? তখন থাকে। সেটি রাহু। হ্যাঁ এরকম স্যার, রাহু। জি স্যার। বললাম যে মৌখিক পরীক্ষায় আদৌ এর প্রশ্ন দিয়ে শেষ করা যাবে না। তো আমরা হস্তরেখার দিকে নাই যাই, হস্তরেখা নিউমারোলজির আর কি প্রশ্ন যাব এগুলো আপনারা করে নিয়ে নেন। উম, উম, রে বাবা রে, জীবন শেষ। স্যার মঙ্গলের ত্রিকোণে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, মঙ্গল তো মেষে 12 ডিগ্রিতে মূল ত্রিকোণ পাচ্ছে। হ্যাঁ। এখন একটু উত্তর দুইটা পেয়েছে, তো এখন একটু একটু কারেকশন দরকার। 12 ডিগ্রি মঙ্গল যে মেষে মূল ত্রিকোণ হয়, এটা কি প্রথম 0 থেকে 12 ডিগ্রি হবে, না 18 থেকে 30 ডিগ্রি শেষে 12 ডিগ্রি হবে? এটা একটু শূন্য, 0 থেকে 12 ডিগ্রি। 0 থেকে থেকে 12 বারো ডিগ্রি ডিগ্রি পর্যন্ত স্যার। পাইছে স্যার, আর একটা জায়গায় পাইলাম শেষের 12 ডিগ্রি, কনফিউজ করে ফেলবো। শেষের 12 ডিগ্রি আপনি কিসে পেয়েছেন? শেষ হলো মেষে 18 থেকে 30, শেষের এটা 12 ডিগ্রি, কোন গ্রন্থে এইভাবে পেয়েছেন? বলা হয়েছে। কোন কোন গ্রন্থে? জায়গায় আছে? গ্রন্থে পাইছেন, সেটা হচ্ছে বিষয়। এটা ইয়েতে কোষ্ঠী বিচারের পদ্ধতি নামে একটা বই পাইছে। এই জন্য বই খালি পাইলেই কিনেন না। এই জন্যই স্যার কারেকশন দরকার স্যার। আচ্ছা, যেগুলো আপনাদের শেখানো হয়েছে এর বাইরে কিন্তু নয়। শোনেন, আমরা কিন্তু যেমন পামিস্ট্রিতে হাত কত প্রকার এটা কি শিখাইছি? গঠনগতভাবে হাত কত প্রকার এটা শিখিয়েছি? স্যার কয়েক প্রকারের নাম জানি কিন্তু মোট কত প্রকার তা জানি স্যার, মানে চৌকো, লম্বা, স্থূলাকার, চৌকো হাত, শিল্পী হাত বা কর্মী খেয়াল হাত, নাই। এইরকম বেশ অনেকগুলো প্রকারের হাত। এরকম আর কি আছে স্যার হাত কয়েক প্রকার প্রকার। স্যার, সাধারণ সাধারণ হাত, সাধারণ হ্যাঁ, হাত, সাধারণ হাত, এইগুলো কত প্রকার? দার্শনিক হাত, শিল্পী হাত। 7 প্রকার স্যার। শিল্পী হাত। তাহলে কত প্রকার এটা কি আমরা জানি? জানি না স্যার, হ্যাঁ, কত প্রকার তো এটাও আমিও জানি না জানি। যে কত প্রকার, এটা জানি হ্যাঁ, না স্যার। হ্যাঁ, তাহলে হাত কত প্রকার এগুলো জেনে নেবেন। 7 প্রকার স্যার, এক, 7 প্রকার, 7 প্রকার আছে স্যার। দুই, তিন, 7 প্রকার হাত, যেমন মিশ্র হ্যাঁ হাত, আধ্যাত্মিক হাত, দার্শনিক হাত, শিল্পী হাত, স্থূলাগ্র হাত, তারপর চৌকো হাত, আর হচ্ছে সাধারণ হাত। হাত 7 প্রকার, এটা সেই অনুযায়ী আপনারা বলে নেবেন। যেমন যদি যে কর্মঠ হাত বা এই হাতগুলো যদি ব্যাখ্যা করতে বলে হাতগুলো কেমন থাকে, এগুলো একটু, এই 7 প্রকার হাতগুলো কেমন, ছবি অনুযায়ী এটা একটু পড়ে নিয়েন। এটা কিন্তু পামিস্ট্রিতে প্রশ্ন আসে সাধারণত। তাছাড়া হাতের দৈর্ঘ্য, যেমন আঙ্গুলের অনেক সময় দৈর্ঘ্য বেশি থাকে, এই ক্লাসগুলো আপনাদের দরকার ছিল। আসলে পামিস্ট্রির আমাদের ক্লাস খুব কম হয়েছে। যে হাতের আঙ্গুলগুলো যদি সেটু অপেক্ষা লম্বা থাকে, এমনকি সেটু অপেক্ষা খাটো থাকে, হাতটি যদি বেশি মাংসল থাকে, হাতটি যদি ধরেন পাতলা থাকে, হাতের রং যদি শরীরের রঙের সঙ্গে না মেলে, যদি ভিন্ন রং হয়, হাতের তালুতে যদি শিরা ভেসে থাকে, এরকম বিভিন্ন কিছু, যে সবসময় হাতটা সোজা করে ধরলে আঙ্গুল যদি সামনের দিকে ঝুঁকে থাকে, যদি পিছনে হেলে থাকে, ডাইনে বামে হেলা, তো আপনারা যা হোক একটু আলোচনা হয়েছে সকালে। এইরকম অনেক কিছু, যে আঙ্গুলগুলো যুক্ত করলে যুক্ত হচ্ছে না, আবার দেখা যাচ্ছে সবসময় যুক্ত থাকছে, সে মেললে সমান করে ফাঁকা করতে পারছে না, আঙ্গুলগুলোকে সমান হারে ফাঁকা হচ্ছে না। কখনো মাঝের আঙ্গুল ফাঁকা বেশি হচ্ছে, কখনো এই দুইটা ফাঁকা বেশি হচ্ছে, কখনো কনিষ্ঠা বেশি ফাঁকা হচ্ছে। এটি যদি স্ব ইচ্ছায় সে, মানে কোনো বল প্রয়োগ ছাড়া
করবে, তখন সেই এরও কিন্তু ফলাদেশগুলো আপনাদের শেখানো হয়নি। তো এগুলো আমরা কি করে আর শেখাবো? আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের ক্লাস হচ্ছে 52টা ছিল, সেখানে আমরা 60টা পর্যন্ত যেয়েও এখন মনে পড়ছে যে আসলে আপনাদের অনেক কিছু না শিখিয়ে মাঝপথে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এগুলো ধাপে ধাপে আপনারা শিখে নেবেন, অথবা পরবর্তীতে আমাদের গ্রুপ থেকে আপনাদের কখনোই করা হবে না, তবে গ্রুপ থেকে হ্যাঁ কিছু শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে। সে হচ্ছে যারা ভর্তি হয়ে ক্লাস টোটালে করেনি, এইসব মানে আপনারা যারা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন, আপনাদেরকে বাদ দেওয়া হবে না। এমনকি আপনারা এই ব্যাচ অনুযায়ী যে আপনারা পাশ করেছেন, এটি কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে যে আপনারা এই বর্ষের এই শিক্ষার্থীরা আপনারা পাবেন এই পরীক্ষা শেষ হতে হতে রেজাল্ট ঘোষণা হওয়ার আগেই আপনারা যে এই ব্যাচে অমুক প্রতিষ্ঠান থেকে কতজন পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাছাড়া আহ, ধারাবাহিকভাবে কে কি রেজাল্ট করেছেন, এমন এইভাবে কিন্তু দেওয়া থাকবে আমাদের। তো এটা রেজাল্ট আউট হওয়ার আগেই আপনারা এটা পেয়ে যাবেন। এমনকি অতীতে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে, অন্তত এই যারা শিক্ষার্থী এগুলো আপনারা পাবেন সিরিয়াল অনুযায়ী। আপনারা ওয়েবসাইটে নক করবেন, সেখানে যেয়ে দেখবেন যে আপনারা ওই অনুযায়ী পাবেন। এটা আমার কাছে সব সংরক্ষণ আছে, এটা ওয়েবসাইটে দেওয়া হবে। তো হাতের বিষয় নিয়ে ধরেন যেমন গোলাপি হাত, কালচে হাত, বা ধরুন আপনার লাল হাত, বা ফ্যাকাশে হাত, বানরের মতো হাত, এইরকম হাতটা দিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে। বৃদ্ধাঙ্গুলি নমনীয়, বৃদ্ধাঙ্গুলি দৃঢ়, বৃদ্ধাঙ্গুলি গদার মতো, আবার নখগুলো চ্যাপ্টা, নখগুলো সুসালো, নখের গোড়ায় চন্দ্রিমা, এই ধরনের যে চন্দ্রিমা থাকলে কি হয়, সেটি কোন আঙ্গুলের চন্দ্রিমা কি হয়। আবার নখে অনেক সময় ওই ফুল ফোটে, ফুসকা, মানুষ বলে বিয়ের ফুল ফুটেছে, কিন্তু আসলে ফুলটা কি? ওটা বিয়ের ফুল টুল ফোটে না, কিন্তু ওটা নখে যে সাদা দাগগুলো আসে, ওটা হচ্ছে ব্যাধির কারক, রোগ ব্যাধির কারক। সেই অনুযায়ী এগুলোকে আমাদের আহ করতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মরণের খবর চরণে বলে যে কথাটা বলি আমরা। তো সেই চরণ কি? চরণ কিন্তু সেই নক্ষত্রেরই চরণ। যেমন একটি নক্ষত্রে 4টি চরণ, 4টি চরণের মধ্যে আহ আমি ওই যে নবাংশের সময় দেখেছিলেন যে জে কে দেব স্যার বলেছিলেন যে নবাংশে তো ডিগ্রি থাকে না, ভাবচালিত কুণ্ডলিতে বা বাকি কুণ্ডলিতে ডিগ্রি থাকে না। কিন্তু এই যে ডিগ্রিটা, ধরেন রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা প্রয়োজন। কেন প্রয়োজন? যে আসলে আহ মরণের খবর চরণে বলে, ওই নক্ষত্রের চরণ অনুযায়ী কিন্তু তার মৃত্যুটা ডেকে নিয়ে আসে। দুর্ঘটনা বা যাবতীয় শুভ প্রাপ্তি, শুভ প্রাপ্তি গুলোও কিন্তু এরকম হয়। আপনারা দেখেছেন বা দেখবেন আস্তে আস্তে যে আমরা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমরা কি কি দিকে চালু করেছি, সেগুলো শিক্ষা সহায়ক কিনা। যেমন আপনাদের লেখা শেখানোর জন্য এত করে করে হোমওয়ার্ক দিইনি আমি যদিও শুরু থেকে, কিন্তু এত ভাবে লেখানোর চেষ্টা করছি। এর পরবর্তীতে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে। যারা আহ, সেই লেখাকে আবার ছবি নিজে পাবলিশ করা হচ্ছে, এখন থেকে অনলাইনে আবার থাকবে, যে কোনো জায়গা থেকে যে কোনো বছরের ছবি দেখতে পাবে। তাহলে এই যে জিনিসগুলো আমরা 5 বছরের জন্য যে ওয়েবসাইট সেট করতেছি সেখানে থাকবে, এগুলো কাদের জন্য করতেছি? আপনাদের জন্যই তো। তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার করার জন্যই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। এখন যদি আপনারা বলেন যে স্যার আমরা তো গোপনে শিখেছি, এগুলোও আপনাদের নোটিশ দেওয়া হবে যে আমরা গোপনে শিখেছি, জ্যোতিষ শেখার জন্য শিখেছি আমরা। আসলে ওয়েবসাইটে যদি আমার ছবি সহ পাবলিশ করেন তাহলে আমার একটু সমস্যা হয়। তাহলে আগের থেকে অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইটে যদি আমরা সিরিয়াল অনুযায়ী দেই, আর কিন্তু মোছার জায়গা থাকবে না। আপনারা একটি ভিডিও শেয়ার করেননি, কত নাকি কটু কথার জন্য বলেছি যে আপনারা একটু শেয়ার করুন, একটু প্রচার প্রচারণা করুন। অথচ এই শিক্ষার্থী ভর্তির জন্য আমরা প্রমোট চালাচ্ছি 2টা পেজে, কত টাকা খরচ করে শিক্ষার্থী পাওয়ার জন্য, এটি আপনারা বুঝতে পারছেন না। কিন্তু ধরেন আপনাদের এই যে আহ, ধরেন 25 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, 25 জন না 24 জন, তো এই 24 জনের ওয়ালেও যদি থাকতো, তাহলে কিন্তু 24 জনের, আমি মনে করতাম যে 5,000 করে ফ্রেন্ড থাকলেও 12,000 লোকের কাছে কিন্তু যেত। আবার অনেকের ফলোয়ার্স আরো বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা সেই পর্যায়টা দেখিনি। আবার সোশ্যাল মিডিয়া আপনারা ভালো করে বোঝেন যে এমন একটি কমেন্ট, একটি লাইক দিলেও কিন্তু সেই পেজটা ঘোরে। কিন্তু সেটি কিভাবে ঘোরে সেটি আপনারা
আহ, চেষ্টা করেননি এটিকে ঘোরানো। কিন্তু ওয়েবসাইট স্থায়ী, এবং আমরা 5 বছরের জন্য একবারেই রেডি করতেছি, যে 5 বছরের মধ্যে যাতে না ভাঙ্গে, 5 বছরের পরিকল্পনা নিয়ে সেই অনুযায়ী ওখানে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সেই অনুযায়ী চরণকে, যে আপনারা যেদিন পুরস্কৃত হলেন বা যেদিন রেজাল্ট আউট হলো, সেদিন তো জীবনে আপনারা নামের আগে অলংকার যুক্ত হচ্ছে জ্যোতিষ শাস্ত্রী, যে চয়ন রায় জ্যোতিষ শাস্ত্রী লিখছেন, জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ সম্রাট যারা পাচ্ছেন, জ্যোতিষ সম্রাট চয়ন রায়, এরকম আপনারা লিখছেন। তাহলে সেই যে অলংকারটা যেদিনে আসলো, ওই দিনের প্রভাবটা কিন্তু আপনাদের জীবনের উপর থাকবে। তাহলে ওই দিনে কোন চন্দ্র কোন রাশিতে ছিল, কোন নক্ষত্রে ছিল, কোন চরণে ছিল, কেন আমাকে এটি দিল, এটি কিন্তু এটি এটি নিয়েই কিন্তু জ্যোতিষ গবেষণা কিন্তু এগুলোই। আমাদের যে 5 জন পদক বিজয়ী ছিলেন, ওই যে 12 তারিখে পদক বিজয়ী হলেন, কেন ওই 5 জন হলেন? ওই 5 জনের প্ল্যানেটের সাথে 12 তারিখের এই কি যোগসূত্র ছিল? আপনারা দেখেছেন যে 12 তারিখের ওই বেলা 11টার আগে একটা লোকও কি জেনেছেন যে কোন 5 জন পদক বিজয়ী হয়েছেন? একজন না না শিক্ষার্থীও জেনেছিলেন? না 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 না, জানা যায়নি, জানা তাহলে যায়নি। আমি কিভাবে এত গোপন রেখেছিলাম এই সুভেনির, মানে প্রিন্ট করেছি, কিন্তু সেখান থেকে একটা কপিও কারো হাতে কখনো যায়নি। যখন ডায়াসে দিয়েছি তখনও উল্টানোর সুযোগ দেইনি আমরা। ওই বিশেষ করে শপথ বাক্য পাঠ করতে করতে তখন হাতে দিয়েছি, যে ওই পিছন দিকে উল্টানোর সময় পাবেন না, এর ভিতর হচ্ছে আমরা ঘোষণা দিয়ে ফেলেছি। তাহলে এটা কি বুঝতে পেরেছিলেন? তাহলে ওই সময়টা যে কয়টার সময় ঘোষণা হয়েছিল, তানারদের যে প্রাপ্তি, এগুলো কিন্তু থিসিস আসলে জ্যোতিষশাস্ত্রের, এগুলো নিয়েই কিন্তু গবেষণা করতে হবে। তো যাই হোক, যে আমরা জানি দেবগণ, নরগণ, রাক্ষসগণ, 3টি গণ। এটা বললে ক্লাসের কলেবর বৃদ্ধি হবে। তো এই গণকে বিশেষ করে আমার আবার ভাঙা আছে, আমার সবকিছু একটু ভাঙতে ইচ্ছা করে বেশি। যে কেন ভাঙি, সেটি একটু বিশেষ কিউরিসিটি আমার ভিতর থেকে যায়। যে এই নরগণের মানুষ, বিশেষ করে তা আমি 3টি করে পাঠ করেছি। কোন, যদি ধরেন রাক্ষসগণ, রাক্ষসরা কি খাবে? রাক্ষসরা মানুষ খাবে বা যে কোনো প্রাণী খাবে, এটাই তো নিয়ম। তাহলে এই রাক্ষসগণ কোন রাক্ষস প্রাণী খাবে, মানুষ খাবে, আর কোন রাক্ষস মানে রাক্ষসদের খাবে, আর কোন রাক্ষস পোকামাকড় খাবে বা ধরেন সরীসৃপ প্রাণী খাবে। একটি কথা কিন্তু বলি আপনাদের, আপনারা কখনো উত্তর দেন মানে প্রশ্ন করেননি, যে আমি বলছিলাম সিংহ ক্ষুধার্ত হবে কিন্তু ঘাস খাবে না, সে ভালো পশু মেরে তারপরে খাবে। এই কথাটা আমি কয়েকবার করে ক্লাসে বলেছি, এই রাক্ষস গণ নিয়ে যখন ক্লাস হয়েছে তখনও বলেছি। কিন্তু আপনাদের ভিতর থেকে আসবে না তো প্রশ্ন, কারণ হচ্ছে আপনারা তো নতুন শিখছেন, এটা আপনাদের দোষ নয়। তাছাড়া আমি তো টাচ দেইনি। তো এই যে রাক্ষসগণের কোন পার্ট হচ্ছে তারা প্রকৃত রাক্ষস হবে, আর কোন পার্ট খোকস হবে। সবাই তো আর রাবণ হবে না, রাক্ষস রাজা রাবণ তো আর সবাই হবে না, এটা কিন্তু বুঝতে হবে। আবার দেবগণের সবাই দেবতার সন্ধান পাবে না, সবাই দেবতার পূজা দেবে না। তো দেবগণের কোন পার্ট দেবতার সন্ধান পাবে, কোন পার্ট দেবতাদের নিয়ে নাড়াচাড়া করবে, কোন পার্ট দেবতার মূর্তি বেচা কিনা করে জীবিকা নির্বাহ করবে, আর কোন পার্ট হচ্ছে সে সেবায়েত হবে, এটিরও কিন্তু পার্ট আমি তৈরি করেছি। সেটি কিভাবে তৈরি করছি এটি যদি বলতে হয়, তাহলে এখন যেমন সকালবেলায় আমাদের জেকে দেব স্যার যেমন বললেন, যে স্যার এই জিনিসটা আসলে শিখার দরকার, কি যেন একটা জিনিস, ওই আঙ্গুলের পায়ের ওই আঙ্গুল স্যার, পায়ের আঙ্গুল, দিয়ে পায়ের 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 হাতে আঙ্গুল, এগুলো ভিডিও পায়ের করেছি। আঙ্গুল। যেমন আপনারা নবাংশ নবাংশ করছিলেন, নবাংশ করতে করতে ত্রিপাব নিয়েও বলছিলেন যে স্যার একটা ক্লাস দিলেন না। কিন্তু এগুলো সহজ জিনিস, কিন্তু একটু অনুধাবন করে যদি বোঝা হয় তাহলে কিন্তু অনেক সহজ। তো এই যে নবাংশটা শিখলেন, নবাংশটা বিচার করলেনও, এইবার বললেন আমি হয়তো কালকে প্রশ্ন করলেন যে স্যার তাহলে দশমাংশ কিভাবে বিচার করব, দ্বাদশাংশ কিভাবে বিচার করব, ধরেন এগুলো বিচার করা শিখলেন। কিন্তু আমি যেটি চেয়েছি আপনাদের, সেটি হচ্ছে ধরেন চার্ট 1 2 3 4 5,
ধরেন এইভাবে 16 পর্যন্ত রয়েছে, এই 16। এখানে শুক্র যদি আমার 25 ডিগ্রিতে থাকে, 25 ডিগ্রি 20 মিনিটে ধরেন শুক্র আছে, তাহলে 1 নাম্বার চার্টে কোথায় বসবে, 2 নাম্বার চার্টে কোথায় গিয়ে বসবে শুক্র, 3 নাম্বার চার্টে কোথায় বসবে, 4 নাম্বার চার্টে কোথায়, 5 নাম্বার, এভাবে 16 নাম্বার ঘরে গিয়ে কোথায় বসবে, এটি শেখা ভালো না এক একটি করে বের করে শেখা ভালো, নাকি ধরেন আপনার এই সফটওয়্যার দিয়ে বের করে নিয়ে শেখা ভালো, কোনটা শেখা ভালো? একটা একটা করে বের করা শেখা ভালো স্যার। স্যার প্রথমটা স্যার। স্যার প্রথম লেখেন যেভাবে স্যার বললেন স্যার, কোনটা ভালো? সেটা স্যার। আর পূর্ণাঙ্গ রূপে যদি শিখতে না পারে তাহলে তো স্যার মানে কারোই কোনো সুবিধা হবে না স্যার। আমরা যেটা শিখবো স্যার সবটাই পূর্ণাঙ্গ রূপে শিখবো স্যার। না, আপনি ধরেন যেভাবে শিখেছিলেন সেভাবে কি এইভাবে একটা গ্রহের ডিগ্রি নিয়ে 1 থেকে 16 পর্যন্ত চার্টে বসিয়ে শিখেছিলেন, নাকি এক একটা চার্ট আলাদা আলাদা করে করে শিখেছিলেন? না স্যার, আমি তো ওই সফটওয়্যার ভিত্তিক চার্ট শিখছি, পরে স্যার ওই নিজে নিজে ওই বাকিটা শিখলাম আর কি স্যার। ডিগ্রিগত যে শিক্ষাটা সেটা আমি নিজে নিজে শিখলাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এইবার ধরেন আমার একটা প্রশ্ন হচ্ছে থেকে যায়, যে ধরেন আমি ডিগ্রি অনুযায়ী একটি ঘরের নবাংশ বসালাম, একটি দশমাংশ বসালাম, তখন কি মাদার ছকের আমাদের ওই ডিগ্রিটা আর মনে রাখা, আবার পুনরায় না যে ডাবল খাটনি না খেটে কি আর ওই ছকটা তৈরি করা যায় হাতে কলমে করতে গেলে? করলেও মানে একাধিকবার দেখতেই হবে স্যার, তবে দেখতে হবে না? এটাতেই তো স্যার মানে তাহলে একাধিকবার দেখে ধরেন এখানে এইটা মাদার ছক, এখানে আমরা ডি 2 করলাম, ডি 3 করলাম, ডি 2 করে ডি 2 মুছে ফেললাম, তারপর ডি 3 করলাম, মুছে ফেললাম, এটা দেখে দেখে। আর যদি একটা দেখে একবারে ডি 16 পর্যন্ত পর পর যদি 12টা ঘর বসিয়ে ঘর করে সেই ঘরে ডিগ্রি দিয়ে দিয়ে যদি বসাতে বসাতে যায়, তাহলে সুবিধা আমাদের কোনটা হবে? স্যার একটা থেকে একসাথে সব করে নিলে তো স্যার এটাই সুবিধা হবে স্যার একবার। এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেইটে আসলে আজকেই সেটা ভাঙতে পারলাম, অন্যদিন ভাঙতে পারলাম না। 24, এখানে হলো 13, 21, 1 2, এই দুটি আবার আড়ু পেয়েছে দোষ। তো এই যে গণের কথা বললাম, এই গণের কথা বলতে গিয়ে ওখানে কিন্তু আরো কিছু কথা চলে আসে, যে আপনারা দেখেছেন যে ওই ত্রিপাপ বর্ষ, একটি বছরই হচ্ছে পাপ, তাহলে একটি বছরের মধ্যে কত সময় পাপ, সেখান থেকে যে আমরা যে সময় বের করি কোন মাসটা পাপ, ওই বছর ধরেই তো নিশ্চয়ই পাপ নয়, তাহলে ওই বছরের পরে আমাদের পরবর্তী কোন সময় গিয়ে পাপ? আমাদের বছরে 365 দিন শুভও কখনো হবে না, 365 দিন অশুভও একটানা মানুষের যাবে না, 365 দিন একটানা বিছানায় সজ্জিতও মানুষ থাকবে না, আবার একটানা কাজও করতে পারবে না, 2 4 দিন বিশ্রাম নিতে হবে। তাহলে যখন দিনে যেতে হবে আমাদের বিচার করে, দিনের থেকে ক্ষণে যেতে হবে, মানে ওই লগ্নে যেতে হবে, লগ্ন থেকে মুহূর্তে যেতে হবে, তাহলে বোঝেন যে সে জায়গায় যেতে গেলে আমাদের কিভাবে পাঠ করতে করতে আসতে হবে, সেটি যদি একটি অনুধাবন না করা যায়, তাহলে কিন্তু আমাদের শিক্ষার পূর্ণতা পাবে না। আমরা যে কথা বলেছি, যে কথা একটু টাচ দেওয়া হয়েছে আপনাদের, তার পরবর্তীতে কোনো প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসেনি, এমনকি আমাদের উচ্চতর ব্যাচ থেকেও আসেনি, তার আর কি দুঃখের কথা আর কি বলবো। সেটি হচ্ছে যে ধরেন প্রাক্তন অনেক কুষ্টিতে লেখা থাকে যে ধরেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অমুক নক্ষত্রে দিবাভাগে মৃত্যু সম্ভবপর, দিবাভাগে হয়তো পেটের পীড়ায়, ঊর্ধ্বশ্বাসে, আত্মহত্যাজনিত বা কোনো এই কারণে মৃত্যু সম্ভবপর। তাহলে এই যে কথাগুলো আসে, এটি কি শুধুমাত্র অষ্টবর্গ দিয়ে ওই অষ্টবর্গ দিয়ে আয়ু বিচার করেই আসে?
নাকি ওই মুহূর্তটায় কিভাবে যেতে হয়। যদিও আপনারা এখন অ্যাডভান্স এফিমেরিস পেয়ে গেছেন আমাদের বিপ্লব বাবুর সৌজন্যে, তো সেটি আপনারা এখন অ্যাডভান্স এফিমেরিস থেকে বের করতে পারলেন। কিন্তু যখন অ্যাডভান্স এফিমেরিস ছিল না, তখন কিন্তু জ্যোতিষরা এগুলো নির্ণয় করেছে। তাহলে কিভাবে নির্ণয় করেছেন এটি ভাবলে আমাদের কি আদৌ আজকে রাত্রে ঘুম হবে কিনা এটি আগে ভাবতে হবে। তাহলে সেই যে হিসাবটা কিভাবে হয়, ওই হিসাবটা কিভাবে হয়, যদি আমরা ব্যাকে যাওয়া শিখতে পারি, মানে আজকের জন্মদিন থেকে যদি ধরেন 50 বছর আগে যেতে পারি, তাহলে 50 বছর পরে আমরা যেতে পারবো না? কি পারবো? আপনাদের কি মনে জি হয় স্যার, পারবো? যেতে পারবো স্যার। আপনাদের মধ্য থেকে যারা জি স্যার, পারা ভালো সম্ভব। ব্রিলিয়ান্ট, তাদের মধ্য থেকে যদি দুইজন নিয়ে বসা হয় যে আমরা এখান থেকে আহ দশা করতে করতে জন্মদিন থেকে উপরের দিকে যাই, এইবার দশার থেকে যদি আমরা মানে বর্তমান দশার থেকে যদি জন্মের দিকে যাই, তাহলে আমরা যেতে পারবো না? পারবো না? আমরা কিন্তু পারি। পারবো স্যার। কিন্তু আমাদের হচ্ছে এটি চর্চার অভাব, আমরা সময় কম দেই, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো চর্চা করতে করতে অনেক কিছু আসবে। তো এই জায়গায় আবার কিছু কথা এসে যাচ্ছে যে আমার মনে পড়ে যাচ্ছে যে এটি হচ্ছে ওই টোপ দেওয়ার কথার মতো, যে যাতে আপনারা উচ্চতর ব্যাচটা করেন, বুঝলেন? তো এইরকম এসে যাচ্ছে, তা ওদিকে আলোচনায় আমরা না যাই। তো গণের ভিতর ছিলাম রাক্ষসগণের চরিত্র। তো চরিত্র, ওই রাক্ষসের চরিত্র মানে মনুষ্যের চরিত্র, মনুষ্যের চরিত্রের পার্থক্য নেই। একই নরগণের মানুষ, তার চরিত্রে কি কোনো পার্থক্য নেই? তার চাহিদা কি সবার কি একই চাহিদা? তাহলে ওই নরগণের মধ্যে আমি তো 4 ভাগ করেছি, রাক্ষসদের 4 ভাগ করেছি, দেবদের 4 ভাগ করেছি, কিন্তু ওইটাকে যদি 12 ভাগে রূপান্তর করা যেত তাহলে মন তৃপ্তি পেতাম, কিন্তু সেটি পারিনি। তবে আপনারা পারবেন, আপনারা চেষ্টা করুন, আপনাদের দ্বারা এটা সম্ভব হবে। জেকে দেব স্যার স্যার। আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আপনি কিছু আলোচনা করেন। হ্যাঁ স্যার। আচ্ছা, আলোচনা তো পরীক্ষার প্রস্তুতি নিয়ে হচ্ছেই। হুম। তো আমরা তো স্যার এতক্ষণ আলোচনা করলেন, এখন আপনাদের মধ্যে থেকে কি মানে কোনো কিছু জানার কোনো ইয়ে আছে? কেউ কি এরকম আছে যে 5টা বা 10টা প্রশ্ন নোট করছেন, বা যে? নমস্কার স্যার, আমার একটা জিনিস আপনার কাছে একটু জানার ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি সকালবেলা একটা বলছিলেন যে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন হচ্ছে শুভ। তো এক্ষেত্রে হুম। কি কি রকম শুভ ফল দেয় বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে, এটা যদি একটু বলতেন স্যার। দেখুন, যিনি আপনি হচ্ছে। প্রশ্ন করেছেন আমি মাঝপথে একটু কথা না বলে পারছি না, যদিও জে কে দেব স্যারকে দায়িত্ব দিয়েছি। এখন স্যার প্রথম জিজ্ঞেস করেছেন কি আপনাদের ভিতরে কি এইরকম কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা, যে মৌখিক পরীক্ষার যে আমাদের সিলেবাস অনুযায়ী কোনো প্রশ্ন করেছেন কিনা। তো সেটির উত্তর ভিতর থেকে কি এলো দেখেন, যে এলো বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয়। আরে, একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ হয়, আর হাতের কোথাও ক্রস চিহ্ন শুভ হয় না। এটা সুখী দাম্পত্য জীবনে ইঙ্গিত বহন করে, এটা বলে গেছি। ধরেন, তাহলে প্রশ্নটা আপনাদের স্যার কি করলেন, স্যারের শেখানোর মানসিকতা উম, বৃদ্ধি পাবে কিভাবে, যে এখানে বলতে এইরকম প্রশ্ন যদি আসতো আপনাদের ভিতর থেকে, যে স্যার সিলেবাস অনুযায়ী আমরাও এই একটি বিষয়ের উপর এই 10টা প্রশ্ন করেছি স্যার, দেখেন তো এর বাইরে আর কোনো প্রশ্ন করা যায় কিনা, সেই 10টা যদি একটু পড়ে শোনাতেন, স্যারের বুকটা ভরে যেত। যেমন বিপ্লব বাবু এই 500 প্রশ্ন করেছেন, আমি করার কথা বলেছিলাম। তো যদিও অজুহাতই, বিগত 4 দিন ধরে শরীরটা আমার অনেকটাই খারাপ, আমি বলছি। আপনাদের ভিতরে 2-3 জনের সাথে আমার আলাপ হয়েছে, নীরজ স্যারের সাথে তো বারবার আলাপ হয়েছে। তো আমি বলছি আমার শরীরটা খারাপ, তাছাড়া আমি এই ভিডিও করি না 4-5 দিন, 4 দিন ভিডিও করি না। তাহলে ধরেন এটি আমি করতে গেলেই তো আমার কয় ঘন্টা লাগতো, আর টাইপ তো করতেই পারতাম না, আমি তো হাতে লিখতাম, আমি কখনোই টাইপ করতে পারি না, এটা হাতে লিখতাম। তাহলে হাতে লিখলে কতটা ভাবতে হতো, যদিও ভাবতে হতো, তথাপিও ধরেন সেখান থেকেও কিছু শিখতাম।
আমি তো চাই যে হ্যাঁ কিছু শিখি। তাহলে আপনাদের বিবেচনায় আনতে হবে যে এই অন্তিম মুহূর্তে আপনার কোনো স্যাররা রাগ করবে না, আপনার যাই বলুন না কেন উত্তর দেবে, সব স্যাররাই উত্তর দেবে। কিন্তু আসলে শেষ সময়টা আপনারা কাজে লাগান, যে আমরা আপনাদের সুযোগ দিচ্ছি কিন্তু আপনারা লাগিয়ে নেন, কাজে লাগিয়ে নেন। যে জিনিসটা সহজ সারা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার ভিডিওতে ইয়েতে থাকতেছে, সেটি দিয়ে প্রশ্ন করলেন বৃহস্পতিতে ক্রস থাকলে কি হয়, যা সারা যন্ত্রণা রে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জিজ্ঞেস স্যার, না বলে বললাম না, নেন শুরু করেন। আপনি মৌখিক পরীক্ষা সাজেশন দিয়ে যান, কেউ তো কোনো মৌখিক পরীক্ষা সাজেশন তৈরি করেনি, আপনি দিয়ে যান স্যার, এতে আমাদের কষ্ট নেওয়া যাবে না, আমরা এখন অন্তিমকালে কষ্ট নেব না। তবে হ্যাঁ স্যার। এই যে অন্তিমকালে কষ্ট নেব না, তবে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কারিকুলাম তৈরি করতেছি, আমরা বুঝিয়ে দেব। এখন কিন্তু আমরা পিছিয়ে আর থাকবো না। 1 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আমরা কোচিং সেন্টারকে কিভাবে সজ্জিত করেছি, কি করেছি। যে এতদিন যারা কোচিং সেন্টারকে নিয়ে ধরেন অবহেলা চোখে দেখেছেন, যে বা ধরেন ভিন্ন দৃষ্টিতে দেখেছেন, তাদের জন্য আমরা এই কারিকুলামকে নতুন করে সজ্জিত করেছি। তাই সেই সজ্জিতটা আসুক, সময় বলবে যে আসলে কি। যদি সেই 1 মাস 2 মাস বেঁচে থাকি, 1 মাস বেঁচে থাকলেই আপনারা বুঝতে পারবেন, কারণ গাছ ফুটলে তো তার উম চারা দেখেই বোঝা যায় যে সেই গাছটি কি হবে। তো আপনারা তখন বুঝবেন। ছাড়লেন, আপনি চালান। এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় বিচার করতে গেলে যে গ্রহের ক্ষেত্রটি আপনারা দেখবেন, সেই গ্রহটির যে কারকতা আছে, কারকতাকে যদি আপনারা বিবেচনা নেন, তাহলে অতি সহজে আপনার হচ্ছে একটা কনক্লুশনে আপনারা বুঝতে পারবেন। যেমন বৃহস্পতি কি অর্থের কারক, তার মানে বৃহস্পতি কিন্তু যদি ক্রস থাকে, তাহলে যে ব্যক্তির মধ্যে যদি আর্থিক সমস্যা দেখাও দেয়, কারণ যে কোনো মানুষের মধ্যে যে কোনো সময় আর্থিক সমস্যা দেখা দিতে পারে, তো সেটা সে রিকভারি করতে পারে, মানে এই সমস্যাটা তার দূরীভূত হয়ে যায়। অর্থাৎ এটা সাময়িক হুম। দেখেন, যে কিছু সময় পরে দেখা গেল যে এই সমস্যা থেকে সে বেরিয়ে আসছে, এটা একটা আশার আলো। আর দাম্পত্য সুখের ব্যাপারটা তো স্যার বলেই দিল। ঠিক আছে, দাম্পত্য সুখের জায়গাটাকে এটা পজিটিভ করে দেয় ক্রস চিহ্ন। তারপরে যেমন বৃহস্পতি হচ্ছে যেমন অর্থের কারক, পর বিদ্যার কারক, তো জ্ঞানের কারক। তো কম বেশি ব্যক্তির বিদ্যা লাভ হয়, কম বেশি ব্যক্তির জ্ঞান লাভ হয়। ঠিক আছে। বৃহস্পতি নির্লিপ্ততার কারক, তো কম বেশি যাদের হাতে ক্রস থাকে তারা হচ্ছে নির্লিপ্ত থাকতে পারে। অর্থাৎ কোনো গঠিত বিষয়, যে বিষয়ে আপনার হচ্ছে ব্যক্তির রিয়াকশন করা উচিত, তো সেই জায়গায় রিয়াকশন না করে শান্ত থাকা, এটা মাঝে মধ্যে সে করতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকে। আর যদি বৃহস্পতির ক্ষেত্রে সেই লেভেলে না থাকে, তাহলে কিন্তু এই জায়গায় ঝামেলা হয়ে যায়। যদিও ঝামেলা হয়ে যায় কথাটা বলতে গেলে আমাদেরকে মস্তিষ্ক রেখাটা দেখতে হবে। মস্তিষ্ক রেখা যদি ত্রুটি বিচ্যুত হয়, তখনই হঠকারী সিদ্ধান্ত নেই, এটা আমরা বলতে পারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে সঞ্জয় বাবু? বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। এবার বলুন তো কেউ একজন, যে শনির ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে কি হতে পারে? প্রশ্নই করলাম, ভাইবা বোর্ডের প্রশ্ন। শনির আমি ক্ষেত্রে তাহলে একটু বলার চেষ্টা করি স্যার, জেগেদেব স্যার। হ্যাঁ করুন। শনিদেবের দেখুন, তিল আছে মানে শনিদেব খারাপ আছে, তো সেক্ষেত্রে শনিদেবের নেগেটিভ যেগুলো ফল আর কি, যে কোনো কাজে ডিলে হওয়া, ঠিক আছে, পরিশ্রমের ফল দেরিতে পাওয়া, তারপরে হচ্ছে হলো একটু অলস ভাব তার মধ্যে থাকতে পারে, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ধরনের কি বলে, যেমন চাকরিতে যেমন বিভিন্ন ধরনের পরিশ্রম বেশি করতে হচ্ছে, প্রমোশন দেরিতে হচ্ছে, এই ধরনের সমস্যা তার মধ্যে থাকতে পারে, জীবনের স্ট্রাগল একটু বেশি থাকতে পারে, এই ধরনের নেগেটিভ ফলগুলো তার মধ্যে দেখা দেবে আর কি। হুম, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে শনি হচ্ছে বাস্তবতার কারক। শনির ক্ষেত্র থেকে আমরা ব্যক্তি কতটা বাস্তবতার অভিজ্ঞতা হবে সেটা আমরা বুঝতে পারি। তো শনির ক্ষেত্রে তিল থাকলে হচ্ছে স্যার বাস্তবতার এই জায়গায় অভিজ্ঞতা একটা হবে। কথা বলা যায় স্যার, যে প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেই পরিশ্রমের ফল যতটুকু পাওয়া উচিত তার সে পাচ্ছে না, শুধুমাত্র এটা তো আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, না, আমি যেটা বলছি বাস্তবতা বোধ ব্যক্তির মধ্যে জাগে। কারণ বাস্তবতা বোধ কিভাবে জাগে, কিভাবে আপনি বাস্তববাদী হবেন? বাস্তববাদী হবেন হচ্ছে কি, আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
আপনি উচট খাইলেন, রাস্তার মধ্যে হাইল্যান্ড যে আছে সেটাতে উচট খাইলেন, উচট খেয়ে পড়ে গেলেন, তখন আপনি শিখলেন যে রাস্তায় যেখানে যেখানে আইল্যান্ড আছে সে জায়গায় আটতে গেলে সাবধানে আটতে হবে। তো বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, তো আপনি হাঁটতে গিয়ে পা টিপে টিপে হাঁটছেন। তো প্রথমে কিন্তু পা টিপে টিপে হাঁটছেন না, যখন মা বাবা বলতো ছোটবেলায় যে পা টিপে টিপে হাঁটো তাহলে পড়ে যাবে, তখন কিন্তু সব বাচ্চা পা টিপে টিপে হাঁটে নাই, কিছু বাচ্চা পড়ে গেছে। তো বাড়ির মধ্যে 5টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পাইয়া শিখছে, আর 2টা বাচ্চা হচ্ছে ওই ব্যথা পাওয়া বাচ্চাদেরকে দেখিয়া তারা শিখছে যে পাটি পেটি পারতে হবে। তো শনি হচ্ছে সেই রকম, মানে হচ্ছে দুঃখটাকে অনুভব করে, শনি দুঃখটাকে অনুভব করাবে, করায়া তারপরে আপনাকে ব্যক্তিকে বাস্তববাদী করবে আর কি, রূঢ় বাস্তবতা যেটা সেটার মধ্যে নিয়ে আসবে। কর্মস্থান এবার শনির ক্ষেত্রে পরিকল্পিত। যদি আপনার হচ্ছে খুব সুন্দর একটা লাইন থাকে, খুব সুন্দর একটা রেখা থাকে, তাহলে কি হবে কেউ একজন বলুন। শনির ক্ষেত্রে খুব একটা সুন্দর লাইন আছে হৃদয় রেখার উপর থেকে, সেটা শনির ক্ষেত্রে গেছে, এটা খুব সুন্দর লাইন। কর্মস্থলে সুফল দেখা দিবে এবং অর্থ আগমন করবে। কে বলতে এটা পারবেন? স্যার পজিটিভ দিকটা আসবে, যেমন তিনি হচ্ছে হলো পরিশ্রমী হবেন না, উনি খুবই পরিশ্রমী হবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো নিজের কাজে সবসময় হলো নিজের কাজে সবসময় কি বলে এটাকে বিশ্বাসযোগ্য হবেন, কখনো মানে কাজকে ফেলে রাখবেন না, দিনের কাজ দিনে কমপ্লিট করবেন, ঠিক আছে। তাছাড়া সবার হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো সবার থেকে সবার প্রিয় হয়, এই ধরনের মানুষ সবার প্রিয় হয়, সাহসী হয়, প্রায় বাস্তববাদী হয়, ঠিক আছে। এই ধরনের জিনিস তার মধ্যে দেখা দিবে। আচ্ছা, ভালো আনসার করছেন। এখন আমার প্রশ্ন হইলো সম্পূরক প্রশ্ন আপনার কাছে, যে এই যে মানে শনির ক্ষেত্রে সুন্দর একটা লাইন থাকা, যেটা হৃদয় রেখার উপর থেকে উঠে শনির দিকে যাবে, তো এই লাইন থাকাটা কি শুভ না অশুভ? লাইনটা থাকা অশুভ তো বলবো না, রবি যেমন রবি রেখা সুন্দর তেমন শনিদেবের রেখাও সুন্দর হওয়ার কথা, ভালো ফলই দেওয়ার কথা, খারাপ তো বলবো না, আমি ভালোই বলবো। ফল তো আপনি বলে দিচ্ছেন, ফল তো আপনি বলে দিচ্ছেন, আপনি তো আর মানে নতুন করে এক কথা থেকে শুনতে স্যার, পারবেন না। স্যার এই রেখাটা কি ওই হৃদয় থেকে উঠবে, মানে ওই হৃদয়ের টিকা থেকে কি হ্যাঁ গোড়া ভাইয়া, নাকি হৃদয় টিকা থেকে উঠবে, না এই শনির ক্ষেত্র থেকে নিচে নামবে? হৃদয় রেখার উপর ঢাকা থেকে থেকে শনির দেখেন ক্ষেত্রে যে লাইন TNT থাকে সেটা হৃদয় রেখার উপর থেকে উঠে, হ্যাঁ, ছবি সহ তাহলে স্যার শুভই হবে। দিয়ে দিয়েছি আপনাকে। তাহলে কি হবে? শুভ হবে স্যার, শুভ হবে। আর অবশ্যই। কেউ কিছু বলবেন বা কেউ দ্বিমত প্রকাশ করবেন? এই ক্ষেত্রে তো খুব একটা আমার জানা নেই, আমি ভালোই বলবো, খারাপ বলবো না। স্যার হুম। এখানে স্যার আমার কিছু বলার আছে, আমার কথা কিছু শোনা যাচ্ছে স্যার, আজকে নেটওয়ার্ক খুবই বাজে, হ্যাঁ এই হ্যাঁ জন্য আমি শোনা আজকে যাচ্ছে, উত্তরই দিচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার প্রথম কথা হচ্ছে, একটু আগে তিলের একটা কথা বলা হলো, তিল নিয়ে শনি ক্ষেত্রে। কিন্তু স্যার শনির ক্ষেত্রে তিল, সেটা তো অবশ্যই খারাপ দিকের প্রতীক। জীবনে আহ কঠোর পরিশ্রম বা কঠোর কঠোর একটা সময় নিয়ে আসে। কিন্তু একই সাথে এইখানে যদি সেই জায়গাটা মানে পর্বতটা যদি ডাউন থাকে, সেক্ষেত্রে স্যার এটা আরো বেশি খারাপ হয়। আর স্যার ওই একটা সুন্দর দাগ যদি থাকে, তাহলে সেটা ভালো হার্ডওয়ার্কের প্রতীক, অধ্যবসায়ের প্রতীক। কিন্তু সেটা যদি আবার হৃদয় রেখাকে ভগ্ন করে, ভেদ করে যায়, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে এটা শুভ না। সেই ক্ষেত্রে ব্যক্তিকে জীবনে বেশ কিছু ক্ষেত্রে স্যার কষ্ট পেতে হয় তার। এখন ধরেন কারো আছে তবে একটা লাইন আছে, ভাগ্যরেখা যদি ভেদ করে শনি পর্যন্ত না ঠিক যায়। আছে, আপনার সঠিক লাইন আছেন, আমি আপনাকে এটা সম্পূরক করার জন্য ক্রস করলাম। আপনার হচ্ছে আপনিও বলছেন ভালো, হিমাংশু বাবু বলছে ভালো, বিষ্ণু মহন্ত বাবু বলছে ভালো। বিষ্ণু মহন্ত বাবু যে আনসার করছে আপনি একই ভালো আনসার করছেন। ভালো না বলা। মানে মূল বর্ণনাটাই কি করছেন, তো বর্ণনাটা হচ্ছে ধরেন হার্ডওয়ার্কের প্রতীক হচ্ছে ভালো লাইন। তো শনির ক্ষেত্রে এটা থাকা মানে শনির যে কারকতা, ধরেন আপনি নিচু শ্রেণী থেকে চাকরি পাওয়া, অন্যের দাসত্ব বলতে অন্যের অধীনে চাকরি করা, অবশ্যই সেটা নিচু মানে লেভেল থেকে, একদম লয়ার লেভেল থেকে চাকরিটা হওয়া। ধরেন অতিরিক্ত পরিশ্রম বলতে কি, অতিরিক্ত পরিশ্রম বলতে যেমন আমি 4 জায়গায় চেম্বার করি এই পরিশ্রম না, সেটা হচ্ছে কোনো ঠেলাওয়ালা, কোনো রিক্সাওয়ালা, কোনো ভ্যান গাড়িওয়ালা, কোনো রাজমিস্ত্রি, কোনো হচ্ছে গার্মেন্টস কর্মী, এই ধরনের যে কায়িক পরিশ্রম, এই ধরনের পরিশ্রম কিন্তু শনি করাবে। শনির পরিশ্রম কিন্তু মেধার পরিশ্রম না, ঠিক আছে। তো এখানে শরীরের আপনার পরিশ্রম। এই যে ব্যাপার, এই যে পরিশ্রম, এটা কি আমরা ভালো বলতে পারি, নাকি বলবো শনির ক্ষেত্রে লাইন না থাকাই ভালো তার চেয়ে? না থাকাই ভালো লাইন না স্যার, থাকাই ভালো স্যার। না এই থাকা ক্ষেত্রে হলে তো বিচার স্যার করলে না আরো থাকাই অবশ্যই চেষ্টা ভালো। স্যার করতে পারবে। না থাকে। কারণ যে শনির সমস্যাটা ছিল ক্ষেত্রে আরো যদি জানতে লাইন পারবে। থাকে, শনির ক্ষেত্রে ভালো,
তো স্বর্ণক্ষেত্রে ভালো হলে সে কি দেবে? সে তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে তারপর হচ্ছে আহ, একটা মানে অবশেষে কি ফল বলবো, দেবে স্যার। অ্যাসিডে পুড়ে মানে আমাকে খাঁটি স্বর্ণে রূপান্তরিত হ্যাঁ করবে। তো অ্যাসিডে পোড়ানোর জন্য মানে আমার মধ্যে যে খাদ আছে, খাদ পোড়ানোর জন্য আমাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়াতে গিয়ে আমি যেতে চাই নাকি যেতে চাই না? যদি যেতে চাই তাহলে ভালো, আর যদি যেতে না চাই তাহলে ভালো না। স্যার সেক্ষেত্রে যদি কোনো কিছুই লেখা না থাকে, অশুভ আবার চিহ্ন থাকে, যে তাহলে তো আরো তিলের খারাপ। কথা যেটা আসছি, তিলের কথা যেটা বলছেন, তিলের থাকলে হচ্ছে কঠোর পরিশ্রম করায় বলতে কি, তিল তিল নেগেটিভ অর্থে কঠোর পরিশ্রম করার ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে শনি তো কর্মের কারক। তিল বিন্দু ক্রস থাকলে হয় কি, আপনার কর্মটাকেই ছাঁটাই করে দেয়। অফিস থেকে 10 জন ছাঁটাই হবে, যার হাতে তিল আছে তাকে ছাঁটাই করে দেবে আগে। এবার পরিশ্রম কি, ওই চাকরি পাওয়ার জন্য পরিশ্রম। যে তার সোল ক্ষয়ে যেয়ে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, কোনো প্রতিষ্ঠান তাকে চাকরি দিচ্ছে না। পরিশ্রমের লেভেলটা আপনাকে বুঝতে হবে যে তিল আপনাকে কোন ধরনের পরিশ্রমটা দেবে আর কি। চাকরি প্রাপ্তির জন্য পরিশ্রম আর আপনার চাকরিতে বসে আপনার হচ্ছে হার্ড ওয়ার্ক করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? তো লাইন হচ্ছে সুন্দর লাইন আপনাকে হার্ড ওয়ার্ক দেবে, মানে একটা কর্মে আপনি আছেন সেই কর্মে প্রচন্ড পরিশ্রম দেবে। আর যদি সেটা তিল বিন্দু ক্রস হয়, সেটা হচ্ছে কর্মটা প্রাপ্তির জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরে না আপনার হচ্ছে মানে অন্য চিন্তা ভাবনা। রবির ক্ষেত্রে ক্রস আছে, কে বলবেন সাহস করে? কেউ না বললে আমি বলবো স্যার। স্যার রবির ক্ষেত্রে স্যার যদি ক্রস থাকে তাহলে ব্যক্তিকে সম্মানের শিকার হতে হয়, হ্যাঁ, এটা এবং বলা যায়, ক্ষেত্র অসম্মানের শিকার বিশেষে হতে। এই অসম্মানটা যে তার কর্ম থেকে হবে এমন না। এক্ষেত্রে এমন হতে পারে যে ব্যক্তির পরিবারের কারোর মাধ্যমে তাকে অসম্মানিত হইতে হইতে পারে, এবং এটা এক ধরনের অবস্থানগত পতনেরও ইঙ্গিত দেয়। ব্যক্তি যে অবস্থায় থাকে বা যে পদমর্যাদায় বা যা কিছু থাকে, সেই জায়গা থেকে তার সম্মানে হলেও হতে হইতে পারে। এবং অনেক ক্ষেত্রে সে এমনও হয় যে নিজ নিজ কারণে না, পরিবার বা তার বংশের কারোর মাধ্যমেও সে অসম্মানিত হতে পারে। সেটার ইঙ্গিত স্যার এই ক্রস। আমি এটাকে একটু সুন্দর করে বলতে পারি যে রবির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে বা তীর চিহ্ন, জাল চিহ্ন থাকে বা ডাউন থাকে, সেক্ষেত্রে তার নাম যশ খ্যাতি খুব একটা সমাজে থাকে না, তার নেতৃত্বশীল ক্ষমতা খুব একটা থাকে না। ঠিক আছে, তাছাড়া তার কেরিয়ার, যে ভালো একটা কেরিয়ার থাকবে, স্থায়ী কেরিয়ার থাকবে, সেটা খুব একটা তার থাকে না। তাকে কাজ মাঝে মধ্যে পরিবর্তন করতে হয়, বা কাজ না পাওয়া বিষয় ব্যাপারটা তার মধ্যে থাকে। তারপরে হচ্ছে হলো তার মধ্যে একটা যে তেজ বা একটা সাহস, যে একটা লিড করবে বা একটা সমস্যা সমাধান করবে, সেই জিনিসটা তার মধ্যে খুব একটা থাকে না, যদি রবি পর্বতে এই জিনিস অশুভ চিহ্নগুলো থাকে, ক্রস চিহ্ন, জাল, তীর বা ডাউন, একমত কালচার। না। এই ব্যাপারে দ্বিমত দাদা, এই ব্যাপারে সম্পূর্ণরূপে দ্বিমত। স্যার আমি একটু বলি স্যার। এরকম থাকে না, মোটেও না। হ্যাঁ, সুদীপ আপনারা বলেন, তারপর আমি বলি। আচ্ছা, দ্বিমত যেটা যা বলুন, কেন, কি সমাচার, আমি একটু শুনি, জানি একটু। হ্যাঁ, স্যার এই রয়েছে, আপনার মিউট রয়েছে এটা স্যার। এটা হচ্ছে আপনার মিউট মিউট। হ্যাঁ, কেরিয়ারের ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের শনির ক্ষেত্রে চলে যাবে। সুদীপ্ত বাবু আর আরেকটা যেটা বলছেন, আমরা সরকারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হচ্ছে রবির ক্ষেত্রে রবি লাইনটাকে আমরা দেখি আর কি। কারণ কেরিয়ার ক্ষেত্রে আগে শনি গে দেখে তারপর হচ্ছে রবিকে দেখতে হবে। শুধু রবির উপরে ভিত্তি করে আপনার কেরিয়ার বলা যাবে না। আরেকটা যেন কি বলছিলেন আপনি হচ্ছে নেতৃত্ব, তো নেতৃত্ব কর্তৃত্ব ক্ষেত্রেও আপনার হচ্ছে বৃহস্পতিকে যুক্ত করে দেখতে হবে, শুধু রবি দিয়ে নেতৃত্ব হয় না। বৃহস্পতিকে। ঠিক আছে, জি শুধু রবি দিয়ে স্যার। সরকারের সাথে সংযোগ বোঝায়। ঠিক আছে, আরেকটা যেন কি বলছেন আপনি হচ্ছে। এই ক্ষেত্রে কি বুঝাবো জেকে দেব স্যার? এই হ্যাঁ ক্ষেত্রে একটু আমাদের এইরকম যেতে হবে, মানে কিন্তু এখনকার ক্লাসের সাথে সম্পৃক্ত না। এখন আমরা বলছি যে সিলেবাসে আমরা আর নতুন কিছু নেব না এখন, কিন্তু প্রশ্নগুলো সেই দিকে চলে যাচ্ছে। যেমন ধরেন রবি, মঙ্গল, রবি, বৃহস্পতি। ধরেন বৃহস্পতি নেতৃত্ব দেবে, এইবার বৃহস্পতি মঙ্গল কি নেতৃত্ব দেবে, বৃহস্পতি রবি কি নেতৃত্ব দেবে, বৃহস্পতি রবি, বৃহস্পতি মঙ্গল এরা কি নেতৃত্ব দেবে, বৃহস্পতি শুক্র কার নেতৃত্ব দেবে, বৃহস্পতি শনি কোন দিকে নেতৃত্ব দেবে, এগুলোকে যদি আলাদা আলাদা খালি বৃহস্পতির নেতৃত্ব দিলে তো আর হবে না। এর কয় কোন শিক্ষা, হ্যাঁ স্যার, ওই যে এটা বিবেচনায় আনতে বিশ্ববাবু হবে যে না? আনসারটা করছে স্যার, এখানে রবি আর মঙ্গলের একটা আনসারও চলে আসছে স্যার। তো এর জন্য আমি বলছি যে আপনার আনসারের মধ্যে কম্বিনেশন এসে পড়ছে, সেটা শুধু সরকারি রবির চাকরি দিকে করবে হবে। কোন দপ্তরে করবে,
এটা যদি প্রশ্ন করি তাহলে আপনারা কি দপ্তর বলবেন না? আজকে আমার শ্বশুর বাড়ির এলাকার উম, মানে মেয়ে, এবং শ্বশুরবাড়ির এলাকার মেয়ে যেহেতু মানে ধরেন কবে দেখা গেছে, কবে আসছে, সে বলে নাকি 5-6 দিন আসছে, আমি তাকে চিনতে পারিনি, তার জন্য খুব কষ্ট অনুভব। তো কষ্ট অনুভব করলে আমি বললাম যে যাক, কষ্ট আজকে ঘুচিয়ে দিচ্ছি, বলেন। তা উনি আগের কোনো প্রেসক্রিপশনটা নিয়ে আসেনি। সাথে ওনার হাজবেন্ড আছে, দুটি বেবি আছে, দুটো ছেলে বাচ্চা। তা উম স্বামী হচ্ছে খুলনা কলেজিয়েট স্কুলে চাকরি করেন। কলেজিয়েট স্কুল দুটি, একটি হচ্ছে আমাদের রূপসা, একটা খালিশপুর, দুই জায়গায় দুটো কলেজিয়েট স্কুল খুলনা সদরে। তো ওই খালিশপুরেরটায় চাকরি করেন, শিক্ষকতা করেন। উনার প্রথম বাচ্চা যখন হবে তখন ছেলে হবে না মেয়ে হবে বলে দেওয়া হলো ছেলে হবে। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আসলেন, আমি বললাম মেয়ে আপনার জীবনে নেই, আপনার এখন 5 বছরের মধ্যে যদি 5টা বাচ্চাও হয় তাহলে 5টাই ছেলে হবে। তো এটা বলে দেওয়ার পরে বলল যে না, আমাকে তো জ্যোতিষ একজন বলেছে মেয়ে হবে। তো হচ্ছে যদি মেয়ে হয় তাহলে আপনি রেখে না, ছেলে হলে আমার কাছে দিয়ে যান। আমি বলেছি ছেলে হবে তাহলে ছেলেটা আমার, আর মেয়ে হলে মেয়েটা আপনার। তা আজকে এসে বলছে যে আপনি এত জোরের সহিত বললেন, প্রথম ক্ষেত্রে বললেন যে হ্যাঁ ছেলে হবে, দ্বিতীয় ক্ষেত্রে এসেও এই কথা বললেন। তখন আমার মনে পড়েছে যে এ তো সেই ইসরে পাকা মহিলা, কিন্তু ইসরে ইসরে পাকা মহিলা ধরেন তখন একটু হৃষ্টপুষ্ট ছিল, আর এখন শুকায় গেছে। তো সেই জন্য আমি চিনতে পারিনি। তো এই যে ধরেন একবার বললেন যে তার সরকারি অমুক দপ্তরে চাকরি হবে, আর একবার আসলো বললেন যে অমুক জায়গার চাকরি হবে, ওই শিক্ষা আমরা দিতে চাইনি, বুঝলেন। এখনো তো ক্লাস ধরেন আরো কয়েকটা আছে, সেই ক্লাসে আর এই প্রশ্ন আমরা এইভাবে আর পরীক্ষার প্রস্তুতিমূলক ভাইবা নিয়ে আলোচনা, রিটেন নিয়ে তো আলোচনা করেছি, ভাইবা নিয়ে আর আলোচনা ওইভাবে আমরা করব না এরপরে। তো বিষয় হচ্ছে যে তখন প্রশ্নোত্তরে শর্ট শর্ট আকারে কিছু কিছু শিখে নিয়ে যে ক্লাসগুলো আছে, শর্ট শর্ট আকারে আগে আপনারা তৈরি করেন যে কোনগুলো শিখবো। যদি এরকম না তৈরি করেন কাগজে, তাহলে আমিও আমাদের স্যারদের বলবো যে স্যার ওই উপর থেকে শিখায় যান, দরকার নেই আমাদের ডিপে যাওয়া। কারণ আমরা কিন্তু একটা মন্তব্য নিয়েই ফেলেছি যে আমরা এই উচ্চতর শিক্ষা আমরা এক সময় বলেছিলাম যে নেব না। এটা নীরজ স্যারের সাথে আমি আলাপ করেছিলাম, আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের সাথেও আলাপ করেছিলাম, যে আমরা এমন টোপ দেব, এমন শিক্ষা দেব ওই প্রাথমিক শিক্ষায় দিয়ে তারপর ছেড়ে দেবো, আমরা আর 2 বছর পরে যে উচ্চতর শুরু করি। কিন্তু বুঝবে মানুষ ঘুরে ফিরে যে শিখতে গেলে কি করতে হয়। যখন নামের আগে জ্যোতিষ লাগাবেন তখন মানুষ যখন জিজ্ঞেস করবে তখন বুঝতে পারবেন যে কি হবে। আজকে ধরেন আহ আপনারা ওই যে বলেছি না যে প্রথম থেকে তো বলতাম একটু ভিডিও অন রাখেন, কেন বলতাম যে আমাদের পরবর্তীতে যেন আমাদেরও একটু ভালো লাগে যে গ্যালারি ভরা শিক্ষার্থীরা আমরা ক্লাস নিচ্ছি। আর হচ্ছে ডেকে এনে ভিডিও অফ করলে মনে হয় যে ওই ভিডিওটা যখন ছাড়ি যে ওই রকম, যেহেতু আমার এখন 8টা 9টা কম্পিউটার, তো 8টা 9টা কম্পিউটার থেকে 8টা 9টা আইডি খোলা এমন কোনো ব্যাপার না। আইডি খুলে যদি আমি ক্লাসে যোগদান করাই, তাহলে আপনাদের এখানে আপনারা যুক্ত আছেন 25 জন, তো 25 জনের জায়গায় আর 9 জন যুক্ত হলে কত হবে? 34 জন হয়ে যাবে। আমার গ্যালারি ভরা দেখায় না? দেখেন, দেখানো কোনো ব্যাপার বলে? তাহলে ওইভাবে তো আমি দেখাতে পারতাম, দেখাইনি তো। আমি তো রিয়াল জিনিসটা, রিয়াল শিক্ষা দিতে চেয়েছি, আর রিয়েলিটি কে বেশি গুরুত্ব দিয়েছি। তাহলে সেই গুরুত্ব দিয়ে তার মর্ম কথা যদি এই হয় তাহলে কি হবে? আচ্ছা, উম অ্যাফিমেরিজ সম্পর্কে আপনারা খুব একটা জ্ঞাত নন। তো অ্যাফিমেরিজ সম্পর্কে আপনারা অ্যাফিমেরিজটা টেবিল অফ অ্যাসেন্ডেন্স এর প্রথম 5 পেজ, আর হচ্ছে অ্যাফিমেরিজের যে কোনো সালের, যদিও ফটোকপিতে আপনাদের সেই প্রথম 5 পেজ নেই, আহ, এই তো এইটাই তো, ওই ফটোকপিতে নেই। তো ওটা যে কোনো একটা অ্যাফিমেরিসের প্রথম 5 পেজ যদি পড়ে নেন তাহলে অ্যাফিমেরিসের গুরুত্ব ওর ভিতরে বুঝে ফেলবেন। যে কোনো গ্রন্থের যে ভূমিকার মধ্যে যেমন যে জিনিসগুলো থাকে, যে ভূমিকা পড়লেই বোঝা যায় যে বইয়ের ভিতরে কি আছে। তো তদনুরূপ ওই অ্যাফিমেরিসের টেবিল অফ অ্যাসেন্ডেন্স এরও ভূমিকা আছে, সেটি পড়ে তারপরে তার গুরুত্ব বুঝে যদি মনে হয় তাহলে আপনারা
হ্যাপি ম্যারেজ ব্যবহার করবেন, আর না হলে করবেন না। যেমন পঞ্জিকার গুরুত্ব যদি না বোঝেন, তো পঞ্জিকা খালি আহ ধরিয়ে ধরিয়ে আমরা কি করব, আমরা কোথায় যাব, এটিও আমাদের বুঝতে হবে। যে হাতে পঞ্জিকা থাকে কিন্তু আপনারা পঞ্জিকার গুরুত্ব কি সেটি যদি না জানেন, তাহলে এই তিথি এর গণনার ক্ষেত্রে, তিথির ক্ষেত্রে যে দ্রাঘিমাংশ, তারপরে সেই দ্রাঘিমাংশ অনুযায়ী বা অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী তার যে ছোট বড় হচ্ছে, তিথি ছোট বড়, সহজ বাংলায় যেটা বললে, তিথির হ্রাস বৃদ্ধি, বা ধরেন এই যে আপনার যদি ভরা কাঁঠাল মরা কাঁঠালে যাওয়া হয়, জোয়ার ভাটায় যাওয়া হয়, কখন নদীতে জোয়ার হবে, কখন ভাটা হবে, এই জিনিসগুলো যদি আসতে হয়, সমুদ্রে কখন নিম্নচাপ হবে, কখন এই আবহাওয়া ও বৃষ্টি গণনা একটু মিলিয়ে দেখেন তো, একটা বছরে মিলিয়ে দেখেন। এই বছর ধরেন বৃষ্টিকাল শুরু হয়ে গেছে, তাহলে আপনার বৈশাখ মাস থেকে, বৈশাখ মাস পার হয়ে গেছে, এখন জ্যৈষ্ঠ মাস থেকে একেবারে চৈত্র মাস পর্যন্ত একটু বৃষ্টিটা মিলানোর চেষ্টা করবেন। আঞ্চলিক ভাবে নয়, সামগ্রিক ভাবে, মানে যেহেতু দেশের কোনো আঞ্চলিক দিয়ে এইভাবে সংক্ষেপে লেখা যায় না, তো যেদিন বৃষ্টির কথা লেখা হয়েছে ওই দিনটায় যে পঞ্জিকায় কি তিথি, কোন নক্ষত্র, কোন যোগ, কেন বৃষ্টি হবে, কেন ঝড়ের কথা লেখা হয়েছে, ঝড়টা কেন ওই তারিখে লেখা হয়েছে, সেটি একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এমনকি উল্লেখ করেও দেওয়া হয়েছে যে এই যোগের কারণে এই দিন হচ্ছে ঝড় বৃষ্টি হবে, যদিও সংক্ষেপ, অত সংক্ষেপে তো আর লেখা হয় না। এক পৃষ্ঠায় বৃষ্টি গণনায় এক বছরের এটা হয় কিছু, পঞ্জিকার পৃষ্ঠা যদি 2000 পেজে বানানো যেত তাহলে মন ভরত। কিন্তু বানায় কি হবে, পড়ে না মানুষ, কোনো গ্রন্থ আর পড়বে না, কারণ এখন জোকারবার্গের ফেসবুকই সব থেকে বেশি পড়ার বিষয়, ওখান থেকেই পড়ে নেওয়া যাবে। তো যাই হোক, তো ও তাছাড়া ধরেন ওই শুভদিনের নির্ঘণ্টটা কিন্তু ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, শুভদিনের নির্ঘণ্ট থেকে অনেক কিছু আসতে পারে। পূর্ণ চান্দ্র মাস কোনটা, তিথি অনুযায়ী, বিশেষ করে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এইগুলোকে আপনারা পক্ষ হিসাবে দেখে তিথির মান কত ডিগ্রি, এটা ডিগ্রি পর্যন্ত আপনারা যেতে পারবেন না, ছোটরা একটু খেয়াল রাখেন। তাছাড়া পঞ্জিকা বিচারে বিশেষ করে আহ সবচেয়ে প্রশস্ত তিথি, সবচেয়ে লম্বা তিথি কোনটা, সব থেকে ছোট তিথি কোনটা, এটা কিসের প্রভাবে হয়, এগুলো শিখে নেবেন। কিন্তু এগুলো আদৌ আপনাদের প্রশ্ন হবে এমন কথা নয়, এগুলো অনেক জটিল বিষয়। তিথির হ্রাস বৃদ্ধি যেটা বললাম ওটা জটিল বিষয় এটি। তবে আমরা যে রাহু কাল, যেমন কাল বেলা বার বেলা, ওই দিন মানে পরীক্ষার ভাইবা যেদিন হবে, ওই ডেটটা যেহেতু অ্যাডমিট কার্ড 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, 2 বা 3 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, তাহলে পরীক্ষার দিন তো আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। ওই অনুযায়ী যে আহ, মৌখিক পরীক্ষার যে সময়, ওই সময় আপনার বার বেলা চলছে না কাল বেলা চলছে, নাকি কুলিক বেলা চলছে না কুলিক রাত্রি চলছে, এই যে বিষয়টা, এর উপরেও কিন্তু একটি প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে পারেন। তাছাড়া সূর্যোদয় সূর্যাস্ত সকালে বললাম, এই যে আহ ধরেন অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলো কেন হয়, এগুলোকে একটু আলোচনার মধ্যে আপনার মেমোরির মধ্যে রেখে দিয়ে, জ্যোতিষশাস্ত্রে আপনারা দগ্ধ গ্রহ, কাজমী গ্রহ, বা ধরেন নিদ্রিত গ্রহ, ক্ষুধিত গ্রহ, এগুলো সকল কিছুই শেখানো হয়েছে। অস্তমিত গ্রহ শেখানো হয়েছে, অস্তমিত হওয়ার কারণ, কত ডিগ্রি থেকে সে অস্তমিত হয়, এগুলো কিন্তু শেখানো হয়েছে। এটা ওই মেমোরিতে সবই ক্লাস দেখে নেবেন, ক্লাসের বাইরে কোনো কিছু নেই। তাছাড়া বিশেষ করে আহ, কোন গ্রহ দগ্ধ হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে রবির ডিগ্রির উপর নির্ভর করে। তো রবির কাছাকাছি কোন গ্রহ আসলে, কত ডিগ্রির মধ্যে আসলে দগ্ধ হয়, মানে কাছাকাছি আসলে, যেমন আমার গায়ে গন্ধ, ঘামের গন্ধ, আপনার পাশে গেলে গন্ধটা টের পাবেন, কতটুক কাছে গেলে গন্ধ টের পাবেন। অনেকের মুখের গন্ধ, ওই চেম্বারের টেবিলটা একটু চওড়া ব্যবহার করার দরকার হয়, অনেকের মুখের গন্ধ এত গন্ধ যে দেখা যাচ্ছে চেম্বার করা কষ্ট হয়ে যায়, তখন ওই হাতের কাছে স্প্রে রাখা হয়, স্প্রে মেরে দিতে হয়, বলা তো যায় না কোনো কিছু। কিন্তু ধরেন এই কেন হচ্ছে, তখন এই মনে হয় যে আর একটু যদি দূরত্ব বেশি হতো, কিন্তু কিছু করার থাকে না। তাহলে এটি কেন হয়, এই গন্ধ কিভাবে টের পাবেন, ওই গন্ধ টের পাওয়ার মতো কিন্তু দগ্ধ গ্রহ দগ্ধ হবে তার ডিগ্রিগত কারণে কাছাকাছি এলে, সেটি আপনারা জেনে নেবেন। তাছাড়া বিশেষ করে উম এখানে অনেক প্রশ্ন, যাই হোক আপনারা তো পাচ্ছেন একটু পরে
গুছিয়ে গাছিয়ে দিচ্ছেন, আপনারা সেই অনুযায়ী প্রশ্নগুলো পড়েন, প্রশ্ন করেন আর না করেন পড়েন। যদি আমরা বলেছি যে কখনো যদি পাপ গ্রহ বক্রী হয় তখন কিন্তু তার পাপস্থতা কমে, অর্থাৎ পাপ গ্রহ তার চলমান গতি থেকে সে একটু থেমে যায়। মানে ধরেন আমি আপনাকে বললাম যে আমি আপনার কাছে হয়তো অর্থ পাবো, অর্থ আদায় করতে গেলাম, আজকে যদি টাকা না দেয়, প্রথম দিন গেলাম একটু কড়া কথা বলে চলে আসলাম, পরের দিন বললাম যে অমুক দিন আসবো, যদি না দাও তাহলে কিন্তু বোঝাপড়া আছে। এইবার বোঝাপড়ার দিন যে অর্থ না পাইলে দিলাম ঠাস করে একটা চড়, ধরেন ওখানে মারামারি হয়ে গেল যে আপনি দেননি বলে। তাহলে এই যে দিলাম, তাহলে গ্রহগণ মুড নিয়ে চলছে সে তার নিজস্ব গতিতে, সেই মুড থেকে সে যখন বকরি হচ্ছে তখন সে দুর্বল হচ্ছে, তার মুডটা কিন্তু পিছনের দিকে আসছে, তাহলে তার মুডটা থেমে যাচ্ছে। অর্থাৎ আমি ওই যে বললাম তৃতীয় দিন যদি আসি তাহলে কিন্তু মায়ের হবে তুমি যদি টাকা না দাও, তাহলে ওই গ্রহগণ যদি ওই মুহূর্তে তৃতীয় দিন আসার আগে যদি আমি বকরি হয়ে যাই, তাহলে আমার মত পরিবর্তন হতে পারে। তো সেই পরিবর্তন হলে কি হয়, এগুলো অনুধাবন করতে হবে, অনুধাবন করে বের করতে হবে। পাপ গৃহে গিয়ে বকরি হলে পাপস্থতা কমবে, শুভ গৃহে গিয়ে বকরি হলে শুভত্বও কিন্তু কমবে, বাড়ার সুযোগ নেই কিন্তু। তাহলে পাপ কমলে ওইটাই কিন্তু শুভ। পাপ গ্রহ পাপ গৃহে গিয়ে যদি বকরি হয়, তাহলে আমার যে পাপ ফলটা কমছে ওটি হচ্ছে আমার শুভ, এটি মনে করে নিতে হবে। মন্দের ভালো আছে না, সেই মন্দের ভালো বুঝে নিতে হবে, বুঝলেন? তাছাড়া উম, মন মানসিকতার উপর গ্রহগুলো যেগুলো প্রভাব বিস্তার করে, আমরা জানি শুধু চন্দ্র মনের উপর প্রভাব বিস্তার করে। কেন? চন্দ্রের সাথে রবি থাকলে কোন মনে আঘাত দেয়, চন্দ্রের সাথে বৃহস্পতি থাকলে কোন মনে মানসিক কোন আঘাত দিতে পারে, চন্দ্রের সাথে শুক্র থাকলে মানসিক আঘাতটা কোন আঘাত আসতে পারে, এটি বিবেচনা করা যাবে না? আমরা এখন এসে করতে পারবো না? করতে পারি কিন্তু করি না আমরা। ধরেন চন্দ্র মনের আঘাত দেবে, চন্দ্র রাহু যুক্ত হলে মনের আঘাত কোন আঘাত দেবে? রাহু দৃষ্ট রাহু যুক্ত হলে। চন্দ্র যদি রবি যুক্ত হয়, রবি দৃষ্ট হয়, রবি যদি পাপ হয়, তাহলে কি মনের আঘাত দেবে না? দেবে। তাহলে সে কোন আঘাত দেবে? কেউ সুখের কান্না কান্না কান্দে, আর কেউ আনন্দের কাদাও কাঁদে। তো এটি একদিন একদিন গল্প দিয়েছিলাম যে লোকটি কাঁদছে, প্রচন্ড কাঁদছে হাউমাউ করে, তা বলছে যে ঠেকাতে গেলে বলছে, আরে আমি তো সুখের কাঁদা কাঁদছি। কি সুখের কাঁদা? গরিব মানুষ ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলে কে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে বৌমা ঘরে আসছে, 1 সপ্তাহের মধ্যে আমেরিকায় চলে গেছে, চলে যাচ্ছে, তাই কাঁদছে। তাহলে এটি সুখের কাঁদা, কিন্তু কাঁদছে যেন ওনার ছেলে মারা গেছে সেই রকমের কাঁদা। তাহলে মারা যাওয়া কান্না আর হচ্ছে এই সুখের কান্নার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন দেবীকে বিসর্জন দেবেন, দেবী তো বিসর্জন দিতেই হবে, দশমী পূজান্তে বিসর্জন প্রশস্তা এ কথা লেখা থাকে। তাহলে বিসর্জনের সময় আপনি যে কাদা কাঁদবেন আর আপনার বাবা মা মারা গেলে যে কাদা কাঁদবেন, এই কাদার মধ্যে সুরগত লয়গত পার্থক্য থাকবে। সেটি হচ্ছে ওই যে সকালবেলায় আঙ্গুলের কথা বলা হলো, ওই আঙ্গুল যেটি জেকে দেব স্যার বললেন যে এটি একটি ক্লাস হলে আসলে শিখতে পারতাম, তাহলে উনার শিখার এখনো যে আগ্রহ, ভেবে দেখুন। 5 বছর জ্যোতিষ করছেন, আর 1-2 বছরের মধ্যে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি উনি নিশ্চিত করবেন, এটি আমরা বলেছি। তো সেটি আপনারা দেখতেই পাবেন। তাহলে উনার এখনো শিখার প্রতি যে আগ্রহ, এই যে বসে থাকেন, আহ যে আমাকে সহযোগিতা করেন, আপনাদেরকে নিয়ে থাকেন, এই যে এই গুণগুলো কোথা থেকে পাবেন, কেন পাবেন, এটি দিলে লাভ কি? লাভ উনার না আপনাদের? আপনাদেরও যেমন লাভ, ওনারও তেমন লাভ। আপনাদের এই ক্লাস নিচ্ছি, আমিও কিন্তু শিখছি, এটি মাথায় রাখতে হবে। তবেই না এই জ্যোতিষশাস্ত্র শেখা যাবে। জ্যোতিষশাস্ত্র সহজ জিনিস নয়। গ্রহগণের বক্রতা যে আপনারা মানসিকতা কর্মজীবনে প্রভাব ফেলে আপনারা বলবেন, সেটিও কিন্তু কর্মজীবনে ওই একইভাবে প্রভাব ফেলে। বকরি গ্রহের উপর যেমন গ্রহের দৃষ্টি, বকরি গ্রহের উপর দৃষ্টি, দৃষ্টি তো দৃষ্টি, কিন্তু চলমান গ্রহের উপর দৃষ্টি আর বকরি গ্রহের উপর দৃষ্টি পার্থক্য কিন্তু আছে। ওই বকরি গ্রহ মানে মরাকে মারিস কেন, ওই বিশ্ববিখ্যাত সাহিত্যিক ডেল কার্নেগি বলেছেন মরা কুকুরের গায়ে কেউ লাথি মারে না। তাহলে যে মারা গেছে তাকে তো কেউ লাথি মারবে না, এটি তো বুঝতে হবে।
তাহলে গ্রহ বক্রী, মানে সে দুর্বল, তার উপরে দৃষ্টি দিয়ে দুর্বলকে আর ওই গ্রহ কতক্ষণ মারবে, তখন তার মারার মানসিকতা কমবে না বাড়বে, এটি অনুধাবন করতে হবে। সবকিছু এখন পড়াশোনা তো করবেন, সেই সঙ্গে অনুধাবন করেন, এই কয়দিনেই শিখে ফেলা যাবে। জেকে দেব স্যার সকালে যেমন বলেছেন যে শুক্র শনিবার যারা চাকরি করেন 2 দিন ছুটি, একদিন একটু লাগেন না জ্যোতিষের পিছনে, যে মোবাইল টোবাইল বন্ধ করে আমি সকাল থেকে বলবো, দেখেন একদিনে কত দূর অগ্রসর হন। দেখেন চাকরির যদি আপনারা অজুহাত দেন, তাহলে আমি পেটের তাড়নায়, আমার পেট বাঁচাতে হবে, তারপরে জ্যোতিষ শিখতে হবে, তাহলে বুঝুন একজনের পেট নয় 6 জনের পেট। যখন জ্যোতিষ শিখেছি তখন 6 জন মানুষ সংসারে, 6 জন মানুষের পেট বাঁচবে, প্লাস হচ্ছে আমাকে জ্যোতিষ শিখতে হবে। আর আমি বলেছি কোন স্যারের কাছে 15 মিনিটের অধিক সময় আমি জীবনে কারো কাছে জ্যোতিষ শিক্ষা নেইনি। এটা চিরন্তন সত্য, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব, এমনকি এর কোনো প্রমাণ আপনারা বের করে দিতে পারবেন না। আমি যত একাডেমিক জ্যোতিষ পাশ করেছি, অনলাইন তখন ছিল না, বাই পোস্টে পাশ করেছি। সরাসরি ক্লাস জীবনে মনে হয় 5 দিন গেছি, কিন্তু ওই ক্লাস করতে ভালো লাগেনি, স্যাররা যা পড়াইছেও ভালো লাগেনি। যেমন হোমিওপ্যাথিকে ভর্তি হয়েছিলাম, যদিও পাশও করেছি, তো ওটা পাশ করাটা বাদ দিই, কারণ হচ্ছে আমার এক স্যার বলেছিলেন যে যার হয় না কোনো গতি সে শেখে হোমিওপ্যাথি। তো একবার ভাবলাম যে জ্যোতিষ হওয়ার পরে এত বদনাম এলাকায় যে গ্রামে ঢোকা যায় না, গ্রামের মানুষ বলে ছেলেটা গোল্লায় গেছে জ্যোতিষ শিখে। তো তারপরে আবার হোমিওপ্যাথিকে যাব, আবার এই গোল্লায় যাওয়া রয় রয় আকার ধারণ করবে, তার থেকে ওটা বাদ দিই। তো তখন আমার ওয়াইফকে নিয়ে দুজনে ভর্তি হয়েছিলাম। আমি বলছিলাম যে তুমি ক্লাস করবা, আর আমি আমাকে এসে বলবা, আমি শিখব। তা উনি ক্লাস করেন, আরে কয়েকটা ক্লাস যে শেষে বলে কি, আরে ওই স্যাররা যা পড়ায় তা ওগুলো কোনো পড়া হলো? মানে আপনাদেরও তাই মনে হবে। কেন মনে হবে? কারণ হচ্ছে আপনারা ধরেন মাস্টার্স পাশ করে আসছেন, কলেজ ভার্সিটি আপনারা দেখে আসছেন, তো ভার্সিটির স্যাররা কেমন পড়ায় আর ওই হোমিওপ্যাথিক কলেজের স্যাররা যা পড়ায়, ও কি আর ভালো লাগে? তো এই জ্যোতিষশাস্ত্র ধরেন, আমি যে সব জায়গায় পরীক্ষা দিছি, পরীক্ষা দিতে গিয়ে স্যাররা যা প্রশ্ন করবে তার বেশি ধরেন যদি আপনি আগে শিখে থাকেন, তাহলে ওখানে কি আর পড়তে আপনার ভালো লাগবে? তো হোমিওপ্যাথিকে যেদিন ভর্তি হয়েছি তারপরেই পাঠ্যসূচি নিয়ে সেগুলো পড়ে দেখলাম যে ও তো 10 দিনের পড়া, তা 10 দিনে পড়েই তো দেখতেছি ওগুলো শেষ, তো ওর আর ক্লাসে কি হবে? তা আমার বউয়েরও মনের সাথে মিলে গেল, সেও বললো আমার ওই ক্লাস ক্লাস ভালো লাগে। তা হচ্ছে ঠিক আছে, পরীক্ষা কিন্তু দিতে হবে। তা হচ্ছে দেবো, তুমি যদি পাশ করো তো আমিও করবো। তাহলে দেখা যাবে, তাহলে দেখি কে পাশ করে আর কে ফেল করে। তো পরীক্ষা দেওয়া হলো আর কি। যাই হোক, এটা উপসঙ্গ বাদ যাক, এখন এসে আর এক রূপ শেখার দরকার নেই। উম তা গ্রহের আপনাদের দিক বল দিশা বল এগুলো কিন্তু শেখানো হয়েছে, জেকে দেব স্যার খুব সুন্দরভাবে শিখিয়েছেন, এটি আমি দেখেছি। তো সেই দিক বল, যেমন কোন গ্রহ কোন দিকে বলবান, সেই অনুযায়ী আপনারা যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আপনারা বলবেন। তাছাড়া যেটা আমরা জানি যে দশম ভাবে, প্রথম ভাবে লগ্ন ভাবে বা দশম ভাবে গ্রহ পূর্ণ দিক বল হয়, এছাড়া পূর্ণ অর্ধ দিক বল কিভাবে হয়, ধরেন এই ধরনের প্রশ্ন না কিন্তু শিখে নেবেন, প্রশ্ন না কিন্তু শিখে নেবেন। এমনকি চতুর্থ সপ্তম ভাবে পূর্ণ দিক বল হয়, তাহলে চতুর্থ সপ্তম ভাবে যদি চতুর্থ পতি যে লগ্নে মারক, সেই মারক পতি চতুর্থ সপ্তম পতি সপ্তমে থাকলে ধরেন যে মারক হচ্ছে, তাহলে দিকবল হয়ে সে কতটা দিকবল হচ্ছে। একই সঙ্গে অন্য আরেকটি গ্রহের কানেকশন তৈরি হলেই কিন্তু সেই দিকবল হ্রাস পায়, কিন্তু সেটি কিন্তু আর কোনো গ্রন্থকাররা বলেন না। আজকের প্ল্যানেটে আমরা দেখছি 1 2 1 2 3 4 5 6 7টা ঘর শূন্য, তাহলে 7টা ঘরে কোনো গ্রহ নেই, কিন্তু এখানে একটা ঘর মাত্র শূন্য, আর কোনো ঘর শূন্য নেই। আবার যদি আরেকটু ডিপে যাওয়া হয়, কোনো ঘরের কোনো ইঞ্চিও শূন্য নেই, 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি তো পারে 1 ডিগ্রিও শূন্য নেই। আছে? বলেন কিভাবে? যদি বলি দেখেন, বৃহস্পতি এই যে থার্ড হাউসে দৃষ্টি দিয়েছে, এই বৃহস্পতি এই লগ্নে দৃষ্টি দিয়েছে, তাহলে এই 2 ঘর পূর্ণ হয়ে গেছে। রাহু এই লগ্নে দৃষ্টি দিয়েছে, রাহু দশম দৃষ্টি দিয়েছে, রাহু এখানে দৃষ্টি দিয়েছে, রাহু এখানে দৃষ্টি দিয়েছে, এখানে গ্রহ আছে,
শনি কিন্তু এই অষ্টম ঘর ফাঁকা, এখানে শনি দৃষ্টি দিয়েছে, মানে এই ঘর ব্লক হয়ে গেছে। তাছাড়া শনি তার সপ্তম দৃষ্টি দিয়েছে, দেখেন কন্যায়, কন্যা ব্লক হয়ে গেল। শনির দশম দৃষ্টি দিল, তৃতীয় ভাব ব্লক হয়ে গেল। এই চতুর্থ ভাবে কেউ নেই। মঙ্গল এখানে ধনভাবে, মঙ্গলে অষ্টম দৃষ্টি দিয়েছে, এই ঘরও ব্লক হয়ে গেল। তাহলে বাকি থাকলো কর্কট। কর্কটে কারো কোনো দৃষ্টি নেই, ওর চতুর্থ, মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে, তাহলে ফাঁকা আছে শুধু মকরটা। দেখেন খালি মকরটা ছাড়া আর কোনো ঘর কিন্তু সাধারণভাবে ফাঁকা নেই। অথচ আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7টা ঘর ফাঁকা, কিন্তু শুধু মকর বাদে আর কোনো ঘর ফাঁকা নেই। এটি কিন্তু বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তাছাড়া ওই যে গ্রহের গোচর গুলো একটু অবশ্যই মনে রাখেন, যে উম, রবি 30 দিন, চন্দ্র 2.25 দিন, বা ধরেন আপনার মঙ্গল 45 দিন, শুক্র 28 দিন, বুধ 18 দিন, এগুলো একটু মনে রাখেন। শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর, এগুলো একটু মনে রাখেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নক্ষত্রের অধিদেবতা, নক্ষত্র কোন ডিগ্রি কত ঘরে আছে, যেটি 2 ভাগ হয়েছে, এই 2 ভাগগুলো যে পার্ট হয়েছে, যেমন ওই মেষ রাশির কৃত্তিকা আর বৃষর কৃত্তিকা, এই যে পার্ট গুলোকে একটু বিশেষভাবে মনে রাখেন, তাহলে দেখবেন যে পরীক্ষা ভালো হবে। আর প্রতীক অধিদেবতা এগুলো তো ও নক্ষত্রের অধিদেবতা, দেবতাগুলো ওই গ্রুপে মনে হয় আপনাদের ওই আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থী দিয়ে দিয়েছেন। ওনার নাম হচ্ছে মঠবাড়িয়া কি জানো, উনি তো দিয়ে সুভাষ দা, দিয়েছিলেন। হ্যাঁ, সুভাষ বাবু। স্যার ওটা দিছিল যোগ, যোগের দেবতা দিছিল স্যার। ও যোগের দেবতা, আর নক্ষত্রের দেবতা তো আপনারা পড়েছেন। লোকের নক্ষত্রেরটা প্রভাব জেকে দেব চলবে। স্যার আমাদের পুরো ক্লাসে নিছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছেন, ওটা আপনারা জানেন। সেই অনুযায়ী নক্ষত্রকে ভাগ করবেন। তো নক্ষত্র নিয়ে আর কি বা বলবো, তবে নক্ষত্রের মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, কারণ নক্ষত্র জ্যোতিষ বর্তিকা বইটা একটু কিনে নিন। মানে নক্ষত্রের 5টা বই কেনা লাগবে না। নক্ষত্র জ্যোতিষ বর্তিকা একটি বই, আর হচ্ছে নারী জ্যোতিষ নামে ধরেন ভৃগু পরাশরের যদি কোনো বই পান, সেটি সহজভাবে পাবেন, সেটি একটু কিনে নিন। কিনে নিলে নক্ষত্র জ্যোতিষ আপনারা ওখান থেকে শিখে নিতে পারবেন অনেকটা। তাছাড়া ধরেন নক্ষত্র চলে গেল। উম, স্যার সংখ্যাতত্ত্বের একটা ভালো বইয়ের নাম বলেন স্যার, সংখ্যাতত্ত্বের উপর। ওই তো কিরো বেনহাম সেন্ট জার্মেন, এইগুলোই জি স্যার। তিনটেই কিনবেন। কিরো বেনহাম সেন্ট জার্মেন তিনটেই কিনবেন, স্যার, এই গ্রহদের তিনটেই পাওয়া দৃষ্টি যায়। না একটা জিনিস জানা ছিল আমার। হুম। বলছি বলে গ্রহরা পূর্ণ দৃষ্টি তো 4 কলা দেয়, সেটা আমরা জানা আছে, কিন্তু কোনো কোনো ঘরে গ্রহ 3 কলা দৃষ্টি দেয়। তো ওই যে 3 কলা দৃষ্টি দেয়, তো ওই দৃষ্টি কি কোনো পাওয়ার নেই বা ক্ষমতা নেই, কোনো ফল পাওয়া যাবে না ওই অবশ্যই দৃষ্টির? আছে, ওটি ডিপ শিক্ষা, ওই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা বলেছি এখন যত আলোচনা করলাম এই ক্লাসটায়, দেখবেন ওই ডিপ শুধু টোপ দিয়ে যাচ্ছি, আবার টোপ দিয়ে ওখান থেকে পিছিয়ে আসলাম। কেন পিছিয়ে আসলাম? আপনারা মনে করবেন যে স্যার মনে হয় উচ্চতর ব্যাচে আমাদের ভর্তি করার মনোভাব নিয়ে এইগুলো বলতেছে। এই যখন বললাম যে রাক্ষসগণ নরগণ কে 4 ভাগ করেছি, আমার মনে তৃপ্তি পাইনি, আরো একটু ভাগ করতে পারলে ভালো হতো। তার মানে কি? আপনাদের ওটা বলছি না, যে সপ্তম দৃষ্টি বা পূর্ণ দৃষ্টি, যখন 3 পাদ দৃষ্টি বা 3 কলা দৃষ্টি, বা যখন অর্ধ দৃষ্টি, এর ফল আছে না? অবশ্যই আছে। আমরা সরাসরি তাকায়া পড়লে বিষ্ণু মহন্তর দিকে আমি তাকায়া পড়ছি, কিন্তু আমার চোখ কি 2 পাশে? বিষ্ণু মহন্ত বাবুর এক পাশে আছে রত্নবাহু বলরাম দাস ডান পাশে, আর বাম পাশে আছে ঝুমুর পাল, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি না? আমি দেখতে পাচ্ছি না? তাহলে পরিপূর্ণরূপে তো বিষ্ণু মহন্ত বাবুকে দেখতেছি, রত্নবাবু বাবুকে অর্ধেক দেখতেছি, আর ঝুমুর পালকে অর্ধেক দেখতেছি। মানে ওই 45 কলা বা 30 কলা, ওই 30 কলা 45 কলায় আমরা কি দেখছি? 45টা কলা কিনছি, নাকি ওই 30টা কলা কিনে খাচ্ছি? যাই হোক, সেটা শিখতে হবে পরবর্তীতে ধাপে ধাপে।